ও এসে বলতেছে এই মুরগির ব্যাপারই ক্লাসে তো ভালোই পটপট করো, মুরগির ব্যবসা করো। ঢুকলে মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম, মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম, মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম। চিঠি লিখলাম, মা আমাকে তো এরকম মুরগির ব্যাপারই বলে, তো একসময় আল্লাহ তোমাকে এরকম মুরগির ব্যাপারই বানাই দিবে তোমাকে ইনশাআল্লাহ। আমার এন্টারপ্রেনিয়রশিপ পিছনের বড় এন্টারপ্রেনিয়র হচ্ছে আমার মা। বেতন বাকি 1500 কি 1700 টাকা। এই 1700 টাকা দেওয়ার মতো এবিলিটি নাই। জানলা খোলা, ভিতরে ঢুকতে দেয় না, কারণ আমার মা উঠে যাবে। তো আমি জানলার বাইরে, আর আমার মা পিছনে দাঁড়ায় আছে। সোহেল ভাই ভাবে কথা বলতেছে না, কারণ কথা বলতে আমার মা উঠে যাবে। আমি এইভাবে শিখেছি। মানে মা যেত, এই জায়গায় ঘুমাই যেত। যেদিন আমি ভর্তি হতে যাই সেদিন আমার কাগজপত্র মার্কশিট সব নিয়ে যায় কলেজের যারা। এর পরের দিন আমি আর পড়াশোনা করছি না, কারণ আমার তো আর যাইতে দিবে না, ঢুকতে দিবে না। ওই যে সোহেল ভাই শিখেছে, ওনার বাবা আবার নরসিংদীর মাধবদীতে টিএনটিতে জব করতো। আমি নামটা মেনশন এই জন্য করলাম যে উপরওয়ালার কারিশমাটা বোঝানোর জন্য। উনি জিজ্ঞেস করলো যে কেন কাঁদতেছে। সোহেল ভাইয়ের মা বলতেছে যে ওর পরীক্ষার ফি বাকি। বলো কি তুমি? 100 টাকার উনি 9টা নোট দিয়েছে। আমার বর্তমান যে ফ্যাক্টরি নুসাইবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এবং অ্যানিস্টা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, সেটা নরসিংদীর মাধবদী। আলহামদুলিল্লাহ, একজন সফল মায়ের সন্তানের সাথে আজকে বসে আছি। ফেব্রিক লাগবে এখন কারেন্ট ভ্যালুয়েশন কত? 85। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা উদ্যোক্তার একটা বেস্ট ফ্রেন্ড আছে। এই বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে স্ট্রাগল। আর আজকে আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে এসেছেন, আমার কাছে মনে হয় কি যে উনি স্ট্রাগলের উপরে মনে হয় পিএইচডি করেছেন। বিলিভ মি, ওনার স্টোরিটা এতটা ইন্সপায়ারিং। আমি রিকোয়েস্ট করবো আপনি একদম শেষ পর্যন্ত এই এপিসোডটা দেখেন। আর এই ইন্সপায়ারিং স্টোরিটা আমরা আপনাদের কাছে নিয়ে আসছি রবি প্রেজেন্স আজ আমাদের পালা পডকাস্ট সিরিজে। আই হোপ ইউ এনজয় দ্য এপিসোড। কত বছর বয়স থেকে বিজনেস শুরু করছেন? আমার বয়স যখন 14 বছর। 14 বছর বয়স থেকে। প্রথম বিজনেসটা কি ছিল? প্রথম বিজনেস ছিল আমি যখন ক্লাস 8 বা 9 পড়ি প্রবাবলি। তা আমার বাবা মরিচ বিক্রি করতো, অলওয়েজ সে লস করে। একদিন বাবাকে বললাম যে আপনি এত লস কেন? তো বলল যে ব্যবসা খারাপ, অনেক ধরনের এক্সাম্পল আর কি। তো আমি বললাম চলেন আমি একদিন যাই আপনার সাথে। তো আমি একদিন বাবার সাথে বাজারে গেলাম। তো বাজারে গিয়ে বাবা যেই দাড়িপাল্লা দিয়ে ওজন দেয়, কাকতালীয়ভাবে বা যেভাবে হোক 1 কেজির যে বাটকারা এটা হয়ে গেছে 1.25 কেজি। মানে কি হয়, মানুষ তো উল্টা করে, 1 কেজিকে কমায় এটাকে 900 গ্রাম করে। বাবারটা হয়ে গেছে 1100 গ্রাম, 1150 গ্রাম। তো বাবা মরিচ বেচতেছে 1 কেজি 1100 গ্রাম, টাকা পাইতেছে কত? 1000 গ্রামের 1 কেজি, তাহলে 100 গ্রামের কম, তাহলে টোটাল কিউমুলেটিভ ওয়েটে গিয়ে কম পাচ্ছে। তো পরে ইনভেস্টিগেশন করে জানা গেল যে যারা এটার খরিদ্দার তারা এই সমস্ত কাজগুলা বাটকারার ভিতরে এক্সট্রা লোহা দিয়ে এটা। সো এই জায়গাটায় আমি একটু কাজ করার চেষ্টা করলাম। সো তখন বাবার সাথে হেল্পিং হ্যান্ড। এরপরে বাবা এটা ব্যবসা ছেড়ে দিল। আমার মা বলল যে তখন ইটস লাইক ইন 1998। তখন আপনি কোথায় ছিলেন ভাইয়া? গ্রামে। গ্রাম বলতে একদম কুমিল্লা দাউদকান্দি দুর্গাপুর গ্রাম। আপনার জন্ম ওখানে? আমার জন্ম ওখানে। হ্যাঁ, আমি একদম নেটিভ গ্রামের লোক, পিওর খাঁটি গ্রামের লোক। আমাদের স্টুডিওতে যারা কুমিল্লার তারা খুব খুশি হয়ে গেছে, আর অডিয়েন্সের মধ্যে যারা কুমিল্লা থেকে দেখছেন তারা একটু জানিয়ে দিয়ে। 1998-এ তখন আপনি ক্লাস 8-এ পড়েন, আপনি আপনার বাবার বিজনেস উনি ওখানে মরিচের ব্যবসাটা ছাড়লেন। মরিচের ব্যবসা। এটার পরে এই যে তখন ডেইরি পোলট্রি মুরগি তখন নতুন মার্কেটে। তা আমার অত্র এলাকায় কোনো পোলট্রির দোকান নাই। আমার মামা তখন বলল যে আপনি ওটা ছেড়ে এটা করেন। পরে এই গ্রামের মধ্যে এই পোলট্রি ব্যবসা দেওয়া শুরু। আপনার বাবা? আমার বাবা। ওখানে কি আপনি জড়িত ছিলেন? প্রথম বাবা জড়িত, কিন্তু পরে বাবা এটার প্রতি মুরগির ব্যবসা আমি করবো, বাবা দোকানে বসে না, মা আমাকে পাঠায়। মানে আপনি আপনার মায়ের চোখে বা ফ্যামিলিতে আগে থেকে হচ্ছে এই ছেলেটা দায়িত্ব নিতে পারে? কোনো চয়েস ছিল না। ওকে। এখন ধরেন একটা হচ্ছে যে ইচ্ছা করে, মানে আমার ইচ্ছা নাই কিন্তু কোনো চয়েসও নাই। এখন আমি আপনার কাছে আসছি, আপনার রুমের মধ্যে সবাই, আপনারা আমাকে ফায়ার করতে চান, আমার কোনো চয়েস নেই এখান থেকে। আইদার আপনার সাথে আমার নেগোসিয়েশনে যেতে হবে অথবা কাউন্টার অ্যাটাকে যেতে হবে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনি আর্মস টু বিট উইথ ইউ। সো কোনো চয়েস ছিল না। তো আমি অটোমেটিকলি, এবং এই জায়গাটায় আমার মা এই জায়গাটায় অনেক বেশি, মানে আমার মেন্টর, আমার টিচার, আমার গাইডলাইনার যেটাই বলি না কেন, তো মা। তো ওই মা জিনিসটাকে গাইডলাইন দিত। মুরগি নিয়ে আসতাম, হিসাব করতাম, বিকালবেলা বসতাম, আবার স্কুলে যেতাম। সো ওইখান থেকেই ওই এন্টারপ্রেনিয়রশিপ বিজনেসটা ভীষণ হচ্ছে। আমার মায়ের ভীষণটা ছিল ক্লিয়ার যে না, আমার ছেলে মেয়েদেরকে একটা জায়গায় যেতে হবে। সো এটা
সেই 1998 সালে আমার মায়ের ধারণ করা জিনিস না। আমি বলব যে আমার মা আরো আগেই স্বপ্ন দেখে রাখছে। আল্টিমেটলি আমার এন্টারপ্রেনিউরশিপ পিছনের বড় এন্টারপ্রেনিউর হচ্ছে আমার মা। আমার মনে হয় কি জানেন? আপনি হচ্ছেন ওই যে অ্যাক্সেলারেটর প্রোগ্রাম থাকে না? আপনার মা অ্যাক্সেলারেটর প্রোগ্রামে ছিলেন আমার কাছে মনে হয়। শি ইজ দ্য ওয়ান যে কিনা আপনাকে মানে সেই কিন্তু ভিশনটা দেখছে। ভীষণটা বলতে কি আমি আপনাকে ছোট একটা গল্প বলি। ধরেন আমি যখন ক্লাস 8 এ পড়ি তো আমার মা নরমালি 5 পাস। সে তো 8 এর অঙ্ক পারবে না। অ্যান্ড 8 এর অঙ্ক অনেক কঠিন অঙ্ক, সবাই টিউশনি মানে কোচিং পড়ে। এখন আমার কোচিং পড়ার সামর্থ্য নাই। আচ্ছা, এখন আমি অঙ্কটা শিখব কোত্থেকে? রাইট। তো আমার বাড়িতে আরেকজন ভাই ছিল, সোহেল ভাই। উনি ছিল আবার, আমি পড়তাম 8 এ, উনি ক্লাস 10 এর ফার্স্ট বয়। তো উনার কাছে আমার মা নিয়ে যেত। তো উনার মা উনি একদিন বুঝালো আমাকে অঙ্ক, আমি বুঝে গেলাম। দ্বিতীয় দিন যখন গেল তো সোহেল ভাইয়ের মা বলতেছে যে, আমার ছেলের পড়াশোনা ডিস্টার্ব করে, তোর ছেলেকে পড়াশোনা করার জন্য আমার ছেলেকে আমি পড়াশোনা শিখাইছি। তো মা অনেক হার্ট হইল। তো সোহেল ভাই খুব ভালো ছিল। সোহেল ভাই বলছে, কাকি আপনি চলে যান, আমি ওরে সময় দেব। তো পরে সোহেল ভাইকে বলছে যে ওরে 10টার পরে নিয়ে আসবেন আমার কাছে। থিঙ্ক অ্যাবাউট ইট, ইন 1998 রাতের 10টা, দেশের মধ্যে বিদ্যুৎ নাই, গ্রামের বাড়ি, হারিকেন দিয়ে পড়া। মানে ওনার মা ওই সময় মানে একদম গভীর ঘুমে। তখন আমার মা ওনাকে নিয়ে গেছে, জানলা খোলা, ভিতরে ঢুকতে দেয় না, কারণ ওনার মা উঠে যাবে। তো আমি জানলার বাইরে, আর আমার মা পিছনে দাঁড়ায় আছে। তো আমি এই হাতটা বাড়ায় এই কাগজটাকে এভাবে দিয়ে, খাতাটাকে দিয়ে, তো সোহেল ভাই এভাবে কথা বলতেছে না, কারণ কথা বলতে ওনার মা উঠে যাবে। আমি এইভাবে শিখেছি। এটা একদিন না, এটা এরকম অনেক দিন। বিশেষ করে ইংরেজি। তো তখন আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যে আমি পড়াশোনা করতে চাই, পারি না। অথচ অন্য বন্ধু বান্ধব, ওদের ফ্যামিলির লোকজন ওরা পড়াশোনা করাতে চায়, ওরা করে না। আর আমার মা এত কষ্ট সারাদিন, কিন্তু আবার কারণ অনেক বড় সংসার, ধান চাউল মরিচ এগুলাকে কি কয় নিতে হয়, পরিশ্রম করছে, কিন্তু সারাদিন মা পরিশ্রম করছে। পরিশ্রম করার পরে যৌথ পরিবার, এগুলো সব সামাল দিয়ে আবার মা, মানে বাড়ির সবাই কিন্তু ঘুমায় গেছে, আমার মা ঘুমায় না, আমিও ঘুম। কিন্তু আমার মার টেনশন যে 10টার আগে তো আমি যাইতে পারবো না সোহেলের কাছে, এবং 10টার সময় না গেলে ওর কালকে ক্লাস। তো এই 10টার সময় মানে মা যেত, মা ওই সরি এই জায়গায় ঘুমাই যেত। তো জিনিসটা হচ্ছে যে মার মেন্টরশিপটা এরকম ছিল, তখন থেকেই জিনিসটাকে নিয়ে নিয়েছিলাম যে না, আই হ্যাভ টু লার্ন, তাইতে হবে। মায়ের স্যাক্রিফাইসের রেজাল্ট আমি দিব, মানে আমি আগে যাব। এসএসসি টেস্ট পরীক্ষা, তো সেখানে আমি ছিলাম সেকেন্ড বয়, স্কুলের সেকেন্ড বয়। বেতন বাকি প্রবাবলি 1500 কি 1700 টাকা। তো সেটাও মার দায়িত্ব। তো এই 1700 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। তখন যিনি হেড স্যার, তার কাছে মা নেগোসিয়েশন করলো যে তোমার ছেলেকে আমি 3টা পরীক্ষা দিতে দিব 10টা 11টা পরীক্ষার মধ্যে। তো 3টা পরীক্ষা, 4র্থ নম্বর পরীক্ষাতে যদি টাকা দিতে না পারো আমি কিন্তু ওর পরীক্ষা দিতে দিব না। তা আমার মা বললো যে ঠিক আছে, আমি ম্যানেজ করব। তো প্রধান শিক্ষক সে মারা গেছে, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। নিশ্চয়ই আমার ভালোর জন্য সে এটা করেছিল হয়তো, তা না হলে আজকে আমি এখানে আসতাম না। তো প্রথম দিন পারে নাই, ওই সময় এলাকার মধ্যে একটু অভাব থাকি। দ্বিতীয় দিনও মা ম্যানেজ করতে পারে নাই, তৃতীয় দিন ম্যানেজ করতে পারে নাই। তা আমি নিশ্চিত চতুর্থ দিনও আমার মা পারবে না। তো যেহেতু টিচার বলে দিছে 3 দিন কিছু বলবে না, 4র্থ দিন 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব, এরপরে কিন্তু অপেক্ষা আমি করব না। তা আমি নিশ্চিত যে আমার মা 4র্থ দিনও পারবে না। আমি প্রবাবলি ইংলিশ পরীক্ষা বা কোনো একটা পরীক্ষা ছিল। তো আমি ওই রাতে প্রিপারেশন আমার এত স্ট্রং ছিল, যেমন সেনাবাহিনীতে একটা কথা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তো আমার প্রিপারেশন আমি এমনভাবে নিয়েছিলাম যে পরীক্ষা 3 ঘন্টা না, পরীক্ষা 1 ঘন্টা। এবং সত্যি সত্যি এর পরের দিন ঠিক 1 ঘন্টায় 3 ঘন্টার 100 মার্ক আনসার করার সাথে সাথে
মাস্টার এসে আমাকে বের করে দিস এবং বেরিয়ে দেখি আমার মা দরজার সামনে আবার বলতেছে যে টাকা ম্যানেজ করছি, অসুবিধা নেই, তুমি আবার স্যার আমি টাকা নিয়ে আসছি, ওরা একটু ঢুকতে দেন। কয় তাহলে তুমি অফিসে আসো। আমি মাকে কানে কানে বললাম যে মা আমার আজকে আর ঢুকা লাগবে না, আমার পরীক্ষার সব আনসার শেষ। এর পরের দিন আমি আর পড়াশোনা করছি না, কারণ আমার তো আর যাইতে দিবে না, ঢুকতে দিবে না। ওই যে সোহেল ভাই, যেই সোহেল ভাই শিখেছে, ওনার বাবা আবার নরসিংদীর মাধবদীতে টিএনটিতে জব করতো। আমি নামটা মেনশন এই জন্য করলাম যে উপরওয়ালার কারিশমাটা বোঝানোর জন্য। তো উনি এর পরের দিন 10টার সময় যে কোনো কারণে বাড়িতে আসছে। তো বাড়িতে এসে উনি অনেক শিক্ষানুরাগী ছিল, উনিও মারা গেছে, ওনার জন্য প্রতিদিন আমি দোয়া করি। তো উনি এসে দেখে আমি বাড়িতে, আমাদের বাড়িতে আরও 4 জন স্টুডেন্ট, ওরা সবাই পরীক্ষা দিতে গেছে কিন্তু আমি বাড়িতে, আর আমার মা কাঁদতেছে। তো উনি জিজ্ঞেস করলো যে কেন কাঁদতেছে। তো ওই সোহেলবার মা বলতেছে যে ওর পরীক্ষার ফি বাকি, স্যার আজকে ঢুকতে বলো কি তুমি। তো উনি মনে আছে তখন 500 টাকার নোট ছিল না, বলে 100 টাকার উনি 9টা নোট দিয়েছিল। আমার মা এটা পেয়ে আমার বলছে তাড়াতাড়ি তুমি ড্রেস পরো, পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। 10টা 15 বাজে তখন এই হেড স্যারকে 900 টাকা দিয়ে বলছে বাকি টাকাটা দিব, ওর পরীক্ষার হলে যাইতে দেন। সো আমি মনে হয় প্রবাবলি 10:30 কি 11:15 পরীক্ষার হলে সেদিন গিয়ে পরীক্ষা দিই। সো স্ট্রাগল, চ্যালেঞ্জ এটা ওইখান থেকে শেখা। আর ইনস্ট্যান্ট প্রশ্ন আসতে পারে তো পড়াশোনা করি নাই, ওই আগের যা প্রিপারেশন ছিল ওই প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিয়েছি। তো যাই হোক, তো আল্লাহর কি কারিশমা, ওই চাচা, ওই আঙ্কেল, সে এর পরের বছর মারা যায় হার্ট অ্যাটাকে। আমার বর্তমান যে ফ্যাক্টরি নুসাইবা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এবং অ্যানিস্টা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, সেটা নরসিংদীর মাধবদীতে। এবং শুধু তাই না, যেই সোহেল ভাই আমাকে ম্যাথ শিখাইছে, এখন পর্যন্ত ওনাকে আমি অন্তর থেকে ভক্তি করি। উনি এখন সৌদি আরবে, উনি যখন দেশে আসে, আমি আমার গাড়িতে করে আমার ফ্যাক্টরিতে ওনাকে 2 বার নিয়ে গিয়েছি, দেখাইছি। ওনার বাবা যাদের সাথে কানেক্টেড ছিল, 10টি লাইন আগে কানেকশান দিত, উনি অফিসার ছিল। তো সোহেল ভাই বলতেছে যে উনি তখন বেড়াতে গিয়েছিল মাধবদী, তখন বেড়াতে গিয়েছিল, আর এখন ছোট বের ফ্যাক্টরি ভিজিটে যায়, গিয়ে ওই লোকগুলোর সাথে আমার মানে দহরম মহরম সম্পর্ক। এখন আমি পরিচয় করাই যে উনি আমার কাজিন, উনি আমার এই। তখন উনি আবার রিকল করে যে আমার বাবা আজ থেকে এত বছর আগে আপনাদের এখানে, ও আচ্ছা আচ্ছা এই ভদ্রলোক তো ছিল, আপনি তার ছেলে, কয় জি, কয় আপনি তাহলে ওনার চাস্তো ভাই। মানে আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে লাইফে আপনি যা দিবেন এটা 50 বছর পরও হলো, এইটা ভালো হোক আর খারাপ হোক, আপনাকে 10, 20, 50, 100 গুণ আপনাকে রিটার্ন দিবে। আমি এসএসসি পাশ করার পরে তখন বাবা বলল যে ওরে মালয়েশিয়া পাঠাই দিব আমরা, মানে এইচএসসি না দিয়ে এইচএসসি না দিয়ে। কিন্তু আমার মা অদম্য, না আমার ছেলেকে পড়াশোনা করাইতে হবে, তার তো ড্রিম ওই আগে থেকে সেট করা। তো বাবা বলল যে না, তার বিদেশ যেতে হবে। মা বলল যে না, যাওয়া যাবে না। আন্টি কি চাইতেন? এখানে 3 ভাবে বলতে হবে। একটা হচ্ছে যে শিক্ষিত হতে হবে, অনেক বড় শিক্ষিত হতে হবে, মানে এটা ছিল তার প্রথম কন্ডিশন। সেকেন্ড হচ্ছে শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে। মা বলছে এসএসসি পরীক্ষার পরে ইঞ্জিনিয়ারিং কোথায় যাব, কোনো মেন্টরশিপ নাই। এখন আমার মা তো রেডিও শোনে না, টিভি দেখে না, পত্রিকা পড়ে না। এখন তাকে যে কেউ গাইডলাইন দিবে এটাও দেয় না, কারণ পরিবার বড় হওয়ার কারণে সবাই চাচ্ছিল আমি বিদেশে যাই, আমি আয় রোজগার করি, আমি পড়াশোনা করি, এটা কেউ চাচ্ছিল না, অনেকেই। কিন্তু মার জায়গাটা হচ্ছে যে না, ছেলেকে শিক্ষিত বানাতে হবে এবং নিজের পায়ে দাঁড়াবে এবং গোটা পরিবারকে সে একটা জায়গায় নিয়ে যাবে। সো আলহামদুলিল্লাহ, জানি না মানে আমার মা কতটা খুশি। আই ডু বিলিভ আল্লাহ পাক আমার সেই দোয়া কবুল করেছে, কারণ মা যতটুকু চেয়েছিল, মা কোনোদিন চিন্তা করে নাই যে আমি প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার নেব, এটা মার কোনোদিন চিন্তাই ছিল না। মাকে জিজ্ঞেস করছে, না আমি 43টা দেশ ঘুরেছি বিনা পয়সায়। মা বলছে না, কোনোদিন আমি এটা চিন্তা করি নাই। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আপনি একটা আগে বলছিলেন না, জি ডেফিনেটলি লাইফে যখন কোনো কাজের রিটার্ন আল্লাহ দেয়, এটা যে আল্লাহ কত গুণ দিবে, এটা ভালো কাজের ভালো ফলাফল, খারাপ কাজের খারাপ ফলাফল, আল্লাহ যে কত গুণ দিবে। আল্লাহ তাআলা আন্টিকে আসলে দুনিয়া আখিরাতে অনেক অনেক বেশি আরোআই দেখ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ইনশাআল্লাহ।
ভাইয়া প্লিজ, আপনার এই পুরো স্টোরি শুনছিলাম। আলহামদুলিল্লাহ, একজন সফল মায়ের সন্তানের সাথে আজকে বসে আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে আমি বলবো না যে নাজমুল ভাইয়ের সাথে বসছি, জি। আমার কাছে মনে হচ্ছে যে একজন মানে মায়ের সন্তানের সাথে বসে আছি। আমি তো ভাবছিলাম যে আমরা একজন এন্টারপ্রেনারের আজকে হ্যাঁ। আমরা পডকাস্ট করব, কিন্তু আমি তো মনে হইতেছে যে কি ইউ আর এ রিফ্লেকশন অফ ইউর মাদার। আপনার মায়ের আপনি একটা রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি। তাহলে আমার মা এন্টারপ্রেনিউর, উনি তো আর অত কিছু বোঝেন, উনি উদ্যোক্তা বোঝে না। উনি বুঝে কি সফলতা, উনি বুঝে সফলতা পেতে গেলে চ্যালেঞ্জ থাকবে, এটা উনি বুঝে। বিপদ আসবে, আমরা বলি চ্যালেঞ্জ, উনি বলে বিপদ। আমরা বলি স্ট্রাগল, উনি বলে সমস্যা। আমরা বলি আল্লাহর, আমরা বলি যে ইটস এ ব্লেসিং, উনি বলে আল্লাহর রহমত। ভাষা মানে আপনি একই জিনিস, এসেন্স সেম। এক্স্যাক্টলি। পরীক্ষার হলে যেতেছি যে পলিটেকনিক্যালে যখন পড়তেছি যে মা আজকে তো অনেক কঠিন পরীক্ষা, কয় তুমি ফার্স্ট হবা। মা বলছে ফার্স্ট হবো। কনফিডেন্স কিভাবে বিল্ড হয়, ইটস এ মারাত্মক জিনিস। আপনি 1000 কোটি টাকা ট্রেনিং নিয়ে আপনি এই কনফিডেন্স পাবেন না। মা যেহেতু বলছে ফার্স্ট হবো আমি, তো ফার্স্ট হতেই হবে আমাকে, তা নাহলে আমার মা কষ্ট পাবে। মানে কানেকশন কিভাবে হয়। মা কিন্তু বলছে যে একটা মোটিভেশন দিয়েছে আমাকে যে তুমি ফার্স্ট হবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু সত্যি সত্যি ফার্স্ট হয়ে গেছি। মানে এরকম অনেক কঠিন পরীক্ষা আসছে, অনেক চ্যালেঞ্জ আসছে। ফোন করছি, মা এরকম একটা চ্যালেঞ্জ, তো বলতেছে যে চ্যালেঞ্জ তো না মা, এইরকম সমস্যা। কয় সমস্যা তো আল্লাহ পাক দেয় যাকে পছন্দ করে। তার মানে ইউ আর সো ব্লেসিং ফ্রম দ্য অলমাইটি, তুমি আল্লাহর কাছে অনেক প্রিয় মাহবুব বান্দা যে তোমার কাছে বিপদ আসছে। আপনি এর পরে কি উত্তর দিবেন? মন খারাপ হওয়ার কোনো সুযোগ আছে? নাই। মা তো মিথ্যা বলে নাই। আল্লাহ যাকে পছন্দ করে তাকেই বিপদ দেয়, এবং বিপদের মাত্রাটা সে যতটুকু সহ্য করতে পারবে ততটুকুই তাকে দেয়। তো দিস ওয়ে আই লার্ন, মানে আমি এটা শিখেছি আর কি, প্র্যাকটিক্যাল। তো এইটা আবার আমি এক্সিকিউশন করতাম নিজের লাইফে। ভাই আমি একটা জিনিস জানতে চাই, আমরা জানতেছিলাম আপনি এসএসসি আপনি যখন দিলেন, তারপরে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, আপনি তারপর বাংলাদেশে আছেন, তারপরে এইচএসসি দিলেন। আমি এইচএসসি দেইনি, এসএসসি পরে মালয়েশিয়া যখন যাব, আমার বাবা জমি বন্ধক অথবা বিক্রি সামথিং কিছু একটা, একজন দালালের কাছে কিছু টাকাও দিয়েছে, মালয়েশিয়া পাঠাবে। পাসপোর্ট আমার তো 18 বছর হয় নাই, তখন বয়স বেশি দেখায় পাসপোর্ট করবে। তো আমার মা বলল যে না, একদিন সন্ধ্যার সময় আসরের পরে বলল এই ধরো 200 টাকা, তুই মামার বাড়ি চলে যাও। আমি তখন মামার বাড়ি চলে যাই, বাবা জানে না। এইবার মামার বাড়িতে এসে ছোট মামা সুমন মামাকে বললাম যে মামা এই ব্যাপার। মামা বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মামা তখন খুব ভালো করে পোলট্রি বিজনেস করে, কারণ ওই মামাই ব্যবসাটা আমার বাবাকে দিয়ে শিখিয়েছিল আর কি। এখন মামার ব্যবসা অনেক বড়, 2টা দোকান, প্রতিদিন 2 গাড়ি 3 গাড়ি মুরগি আসে যেতে হয়। আবার মামা নিজেও স্টুডেন্ট। একটা পর্যায়ে যেখানে কলেজ আমি ভর্তি হলাম, গজারিয়া কলিমুল্লাহ কলেজ, ববের চরে এটা। তো এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে দোকান, আর এই হচ্ছে কলেজ। তো আমার ডিউটি হচ্ছে সকাল ফজরের নামাজের পর থেকে 9টা পর্যন্ত, আমার ক্লাস 10টা। মামা আমাকে 9টায় ছুটি দিবে, আধা ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া পড়া রেডি হয়ে 10টার মধ্যে আমি ক্লাসে যাব। তো চলছে প্রথম 2-3 দিন ভালোই লাগছে যে বিক্রি করতেছি, টাকা আসতেছে। মামা আবার প্রতিদিন আমাকে 100 টাকা দেয়, মানে বিশাল খুশি। কিন্তু এই 100 টাকা দেওয়ার বিভিন্ন জিনিসপত্র আমি কিনতেছি। কিছুদিন পরে ক্লাসের বন্ধু বান্ধবের সাথে পরিচয় হইল। তখন আমি এইচএসসিতে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। এটা কত সালে? ইটস লাইক 2001। 2000 আমার এসএসসি, 2001-এ। ওকে। তো একটা পর্যায়ে ক্লাসে যাওয়ার পরে আমার সাথে আর কেউ বসে না, মুরগির গন্ধ আসে। কারণ আমি তো 9টা পর্যন্ত কি মুরগি বিক্রি করতেছি, নিয়ে ওজন দিয়ে বিক্রি করতেছি, কাটতেছি, ছিলতেছি, দিতেছি। এবং ওই বাজারে একটাই দোকান, এবং প্রতিদিন সকালে এরকম 100, 150, 200 মুরগি বিক্রি হচ্ছে। তা আমার রুটিন তো 6টা থেকে 9টা, গ্রামের বাজার, মূল সময়। মামা এই সময় অন্য কাজ করে। তো এইটা করতে গিয়ে আমি যতই ফ্রেশ হই, তারপরও নাকি শরীর থেকে কি হয়, ওই মুরগির গন্ধ আসে। তো শেষ পর্যন্ত দেখা গেল, এবং মানে এতটাই বৈষম্য যে যেই টেবিলটাতে আমি বসতাম এই টেবিলটা ফাঁকাই থাকতো। তো একটা পর্যায়ে তো সবচেয়ে বেশি খারাপ লেগেছে, একদিন মুরগি এরকম বিক্রি করতেছি, ওজন দিতেছি। তো সবচেয়ে সুন্দরী যে বান্ধবী, ক্লাসের সবাই ওর জন্য পাগল, ও এসে বলতেছে এই মুরগির ব্যাপারী,
কালের কণ্ঠের হেডলাইন, মুরগির ব্যাপারী থেকে 5 প্রতিষ্ঠানের এমডি। এই মুরগির ব্যাপারী, তুমি ক্লাসে তো ভালোই পটপট করো, মুরগার ব্যবসা করো। এখন ও তো সুন্দরী, ওর সাথে সবাই, ক্লাসের সবাই ওর সাথে প্রেম করতে চায়, নর্মাল জিনিস। ও এটা গিয়া পুরো একদম ফুল, আগে শুধু ক্লাসের ছেলেমেয়েরা জানতো, এখন ফুল কলেজের ছেলেমেয়েরা সবাই না ঢুকলে মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম, মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম, মুরগির ব্যাপারে আসসালামু আলাইকুম। সো প্রথম হয়তো উড়াই দিতাম, তো চিঠি লিখতাম। তখন তো মোবাইল ছিল না, তো চিঠি লিখলাম, কারণ বাড়িতে যে যাইতে পারবো না, বাবার তো নিষেধ, বাবা তো মার সাথে ঝগড়া। আচ্ছা, তো চিঠি লিখলাম, মা আমাকে তো এরকম মুরগির ব্যাপারী বলে। বলছো, মা আবার উত্তর দিছে, তো একসময় আল্লাহ তোমাকে এরকম মুরগির ব্যাপারী বানাই দিবে তোমাকে ইনশাল্লাহ। তো পরে শেষ পর্যন্ত আরেকজন বড় মামা, ওনাকে বললাম যে মামা এখন কলেজের খরচ বেড়ে গেল। মামা বলল যে খরচ বেড়ে গেল। তখন ওই পলিটেকনিক ইনস্টিটিউটে সার্কুলার হলো যে 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য প্রথম হলো 2001 সাল। এটা যেতে যেতে 2002 সালে আমি নিজে কুমিল্লা কোটবাড়িতে পলিটেকনিক ইনস্টিটিউটে যাই, ফর্ম তুলি। এর আগে কোনোদিন যাইনি আমি। ফর্ম তুলি, তারপরে সেখানে আমি ইন্টারভিউ দেই। ইন্টারভিউতে আমি টিকি একটা ডিপার্টমেন্টে, এবং যেদিন আমি ভর্তি হতে যাই সেদিন আমার কাগজপত্র, মার্কশিট সব নিয়ে যায়। কলেজের যারা রাজনীতিকামী ছাত্র যারা নিয়ে গোড়া বলে আমাদেরকে 1000 টাকা দিলে তোমার এটা দিব, নাহলে দিব না। স্ট্রিঙ্গল ছেলে পেলে ছিনতাই, মানে সহজ কথা, ছিনতাই করতেছে। ছিনতাই বলা যাবে না, ডাকাতি। ছিনতাই করে ডাকাতি, ওরা পালায় নাই তো, পালায় করে। এবং ওরা ওই সময় পলিটিক্যাল শেল্টার ওদের। এখন আমি বলি যে ভাই সময় আছে আর 2 ঘন্টা। ওরা 1টার সময় নিয়ে গেছে, 3টার সময় লাস্ট ভর্তির সময়, যেহেতু গভর্নমেন্ট কলেজ। আমি ঘুরতে এখন তো টেলিফোন নাই যে মাকে ফোন দেবো, কার কাছে যাব, কোনো নাই। পরে আমি ওই টিচারকে গিয়ে বললাম যে যেখানে যে আমার তো এই ঘটনা, কয় তোমার তো দেখলো যে আমি মেরিট লিস্টে আছি, তো আমার তো আগে এসে ভর্তি হওয়ার কথা। আমি বলছি স্যার আমি তো ভর্তি হতে পারবো না, ওনারা তো এগুলা নিয়ে গেছে। আই রিমেম্বার তখন একজন স্যার, সাজিদ স্যার অথবা তারেক স্যার, ওনারা তখন ওদেরকে ডাকলো যে ও তো আসলে দিতে পারবে না। তো ওরা অস্বীকার করলো, স্যার আমরা তো ওর কোনো ডকুমেন্ট নিইনি। তা আমি পরে বললাম যে কি করা যায়। পরে আমার কাছে ছিল ভর্তিতে লাগে তখন 600 না 700 টাকা আর খরচ সহ। ওরা আমার পকেটে 900 টাকা আছে, এটা কি করে আমি জানি না, তো কাকতালি ওরা জেনেছে আর কি। 900 টাকা ওরা দাবি করছে, আমার কাছে ছিল 900 টাকা। তা আমি স্যারকে বললাম যে স্যার আমি যে 900 টাকাই আমার কাছে আছে। তো স্যার ওদেরকে ডেকে বললো যে ও 900 টাকা দিলে ভর্তি হবে কিভাবে। তারপরে নেগোসিয়েশন করে ওরা সম্ভবত স্যার তখন ওদেরকে কিছু টাকা দিল, আর এটাতে আমি ভর্তি হলাম। সেই স্ট্রাগল শেখানো, চ্যালেঞ্জ শেখানো। তো পরবর্তীতে ওরা যারা আমার মার্কশিটটা নিয়ে গিয়েছিল, ওরা আমার ক্লাসমেট হয়েছে, এবং ফুল 4 বছর ওরা আমার থেকে দেখে লেখা পরীক্ষায় পাশ করছে। ও তো পড়াশোনা করে না, ও তো পলিটিক্স করে সারাদিন ঘুরিয়ে দিয়ে। তো আমি তো ক্লাসের ফার্স্ট বয়। এখন টিচাররা ওদেরকে অনেক সময় দেখেও যেটা হয়, তো কালের বিবর্তনে ওই সমস্ত ছাত্ররা, ওই সমস্ত বন্ধুদের এখন ওরা ভালো থাকুক, এটা আমি দোয়া করি, কিন্তু ওদের ওই ঐতিহ্যটা নাই। ওরা এখন আমাকে কনগ্রেচুলেশনস লেটার পাঠায়, ওরা আমাকে ফোন করে আমার সাথে দেখা করার জন্য, কখন দেখা করব, দোস্ত সময় আছে কিনা, টাইম দো একটু। তা আমি আবার এটাকে অ্যাকশানে নিই না। অতীতে ওরা আমার সাথে কি করছে আমি ভুলে গেছি। আমার মা বলছে এটা মাফ করে দাও। আপনার মা একদম বলছে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আমার মা ওই যে 1500 টাকা জোগাড় করার জন্য আমার এক আত্মীয়র বাসায় আমাকে নিয়ে গিয়েছিল। তো সেদিন ওই আত্মীয় অনেক বড় অফিসার, গভর্নমেন্টের অফিসার। সে বলেছিল তোমার এই ছেলেকে পড়াশোনা করার দরকার কি, ও পড়াশোনা করে কি করবে। সেদিন ওই লোকটাকে আমি বলে আসছিলাম যে আল্লাহ চাইলে কোনো একদিন আপনার সাথে আবার দেখা হবে। উনি চাকরি থেকে রিটায়ার্ড করে, ওনার সম্পত্তি বিভিন্ন লোকজন নিয়ে যায়। মৃত্যুর 3 বছর আগে উনি আমাকে ডেকে নিয়ে যায়, আমার হাত ধরে বলে আমি তোমার বাসায় থাকতে চাই। হোয়াট? ইয়েস। তখন আমি আমার মাকে বলছিলাম মা, আমার বাবা বলছে যে না আনা যাবে না। আমি বলছি চলেন যেটা মশাই আপনাকে নিতে চাই। ভাই এটা তো মুভি মনে হইতেছে আমার কাছে। না, দিস ইজ, এখানে আপনার সাথে ঝুট বলার বা বাড়তি কথা বলার কোনো প্রয়োজন নেই আমার। আপনি চাইলে ইন রিয়েলিটিতে কোনো সাংবাদিক যদি ওনার পরিবারের কাছে পাঠান এরকম একটা ঘটনা ঘটেছে কিনা, দে উইল গিভ ইউ স্টেটমেন্ট। ওই যে মা বলছে ক্ষমা করে দাও,
পরে ওনার ছেলে নাই, মেয়েদের এক মেয়ের জামার সাথে আমি কথা বললাম যে এরকম এরকম আমি নিতে চাই, আপনারা অনুমতি দেন। বলছে নাজমুল ভাই আমরা খুবই খুশি, কিন্তু আমাদের মান সম্মান থাকবে না যদি আপনি নিয়ে যান। ওই সোসাইটির লোক, ওনারা অনেক টপ সোসাইটির লোক। তো এটা আজ থেকে উনি যখন বলেছে, তো 20 বছর আগে ওনাকে আমি এই কথাটা বলে আসছিলাম। তো আল্লাহ 20 বছর পরে এটা আমাকে রিটার্ন দিছে। তা আমার মা বলছে তুই আর কি চাস জীবনে, মাফ কর, ক্ষমা কর। মানে আমি এটাই বলবো যে আপনি ভালো দিলে ভালোটা ফেরত আসবে, খারাপ দিলে খারাপটা ফেরত আসবে। পলিটেকনিক দিয়ে থাকার সময় আপনি আস্তে আস্তে উদ্যোক্তার দিকে কিভাবে? ইটস ভেরি ইন্টারেস্টিং। আমি তো এসএসসি পাশ করি চলে গেলাম কোথায়, মামার বাড়িতে, মুরগির ব্যাপারী। তো বাবা তো অনর পড়াশোনা করাইবি না, বাবা আমার পিছনে লেগে আছে মালয়েশিয়া পাঠাবি ইসি, বা আমাকে কোনো কিছু। বাবারে বললাম কই পলিটেকনিক মানুষ পড়ে, মানে আমাকে ডিমোরালাইজ করার চেষ্টা করেছে। ঠিক আছে তুমি ভর্তি হয়েছো, অসুবিধা নেই, মাসে আমি তোমাকে 100 টাকা দিব, এটা দিয়ে যদি পারো পড়ো, আর না চলে আসো। আমি বলছি আলহামদুলিল্লাহ আব্বা আপনি 100 টাকাই দেন। তো ওই 100 টাকা আমার কাছে 1 লাখ টাকার সমান ছিল এই সময়, এবং ওই টাকাটা কোনোদিন খরচ করিনি, কারণ এটা আমার স্মৃতি। বাবা 100 টাকা দিয়েছে, এই টাকা সকালে দেখতাম বিকালে দেখতাম, ওই টাকাটা মানে গত বছর পর্যন্ত ছিল। এরপরে কোথায় জানি এটা কীভাবে জানি হারাই গেল বা লস্ট হয়ে গেল, বা তো এত বছর ধরে রেখেছি এটাকে। আমি আসলে বুঝতে পারছি নাজমুল ভাই, আপনি কোন পরিবারের, মানে রেগুলার এরকম মানুষের সাথে দেখা হওয়ার কোনো সুযোগ নেই আমার, যে মানুষটা এইভাবে তার অতীতটাকে এইভাবে মনে রাখে এবং প্রতিটা জায়গায় আসলে আল্লাহ আপনাকে যেন পথ দেখায় নিয়ে যাচ্ছে। না, আল্লাহ তো বলছে যে বান্দা যদি আল্লাহমুখী হয়, আল্লাহকে বিশ্বাস করে, তো আল্লাহ তাকে এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করবে, যেরকম একটা পাখি সকালবেলা খালি পেটে যায়, বিকালবেলা ভরা পেটে আসে। বিশ্বাস, কনফিডেন্স ওই লেভেলে থাকতে হবে। রিজিক উপরওয়ালার কাছে। বলছে আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত পরিশ্রম করার দায়িত্ব আপনার, কিন্তু দেওয়ার দায়িত্ব উপরওয়ালার। আপনি হাজারো প্ল্যান করবেন, হাজারো টাকা বিনিয়োগ করবেন, হাজারো পরিশ্রম করবেন, দিন শেষে ফলাফল দেওয়ার দায়িত্ব কিন্তু উপরওয়ালার, আপনার কাছে নাই। আপনি কি এরকম দেখেন, মানে যে আমরা তো আসলে অনেক ইয়াংস্টারদের সাথে দেখা হয়, অনেক মানুষের সাথে দেখা হয়, যে কিনা যে বলছে হতাশ হয়ে যাচ্ছে, লাইফে হতাশ হয়ে যাচ্ছে, যে এটা করে কি হবে, আমি তো চাই ওইটা, কিন্তু এটা করলে তো আমি পৌঁছাইতে পারবো না, এই কথা বলে না কিছু আসলে ওইভাবে করতে পারতেছে, কোনো রেজাল্ট আসতেছে না দেখে আরো হতাশায় ভুগে যাচ্ছে। ওদের কাছে আপনি যখন এই কথাটা বলবেন, তারপর ওদের বুকে কোনো নাড়া দিচ্ছে না, দেন হোয়াট উই ক্যান অ্যাকচুয়ালি ডু, কি বলতে পারি? এইখানে খুব সিম্পল। আমি যেটা বলবো, আমাদের দেশের যুব সমাজ যারা আর কি, এখন যদি আমি বলি 18, 20, 22, 24, 26, 28 বছর বয়স জাতের বর্তমান, বা 30 বছর বয়স, তাদের উদ্দেশ্যে যেটা বলা, এখানে বিশাল একটা গ্যাপ হচ্ছে। ওই যে একই জিনিস, মেন্টরশিপ নাই। ও যখন হতাশ হয়ে যাচ্ছে, ওটা থেকে বোঝানোর মতো নাই। এখন প্রশ্ন হচ্ছে, ওর পিছন থেকে যদি আমার মার মতো কেউ ওরা গাইডলাইন দেয়, বাবা লাইফে বড় হইতে গেলে আগে হতাশ হইতে হয়। যেমন আমি খুব ভালো একটা কোট করি, লাইফে যদি কখনো ব্যবসা শুরু করে কেউ প্রফিট করে, সে কোনোদিন বড় ব্যবসায়ী হইতে পারবে না। নোট এগেইন আই রিপিট, যারা শুনছে বা দেখছে, ব্যবসা শুরু করছেন, প্রথম বছরে আপনি লাভবান হয়েছেন, লস করেন নাই, হতাশ হন নাই, ফেল করেন নাই, আপনি বেশি দিন ব্যবসায়ী হইতে পারবেন না, বড় ব্যবসায়ী হইতে পারবেন না। ফ্রেশ গ্রুপ, মোস্তফা কামাল, তো উনি লঞ্চের ডেকে ঘুমাইছে, ওনার বাবা লঞ্চ চালাইতো, উনি ডেকে ঘুমাইছে, রাইট? তো আজকে কয়েকশো লঞ্চের মালিক উনি। এখন জিনিসটা কি এত সহজে আসছে? ওনার হিস্ট্রি যখন আপনি পড়বেন, তখন আপনার চোখ দিয়ে অটো পানি আসবে। তো এখন জিনিস হচ্ছে কি, হতাশ হচ্ছেন, ফেল করছেন, এটা মানি হচ্ছে আপনি সফলতার দিকে যাচ্ছেন। এখন আপনি যখন এটাকে ফেলিওর মনে করছেন, ইউ আর নট এ রাইট প্লেয়ার ফর দ্য এন্টারপ্রেনিউর। ব্যর্থতা কোনটা? আপনি দৌড়াইতেছেন, পড়ে গেছেন। পড়ে যাওয়ার নাম ব্যর্থতা না। আপনি পড়ে গেছেন, সেখান থেকে আপনি উঠতে চাচ্ছেন কিনা, যদি না চান, দ্যাট ইজ কল আনসাকসেস। আর যদি উঠে দাঁড়াইতে চান, আপনি সাকসেস। ওই যে বললেন বুক ধর, মানে হতাশ হয়ে যাচ্ছে, এটা নর্মাল। ব্যবসা করবে, উদ্যোক্তা হবে, সে কিছু একটা হতে চায়, তাহলে প্রথম তার ডায়েরিতে লিখতে হবে, তাকে শতবার বাধা পেতে হবে, চ্যালেঞ্জ পেতে হবে, হতাশ হবে, নার্ভাস হবে,
পকেটে টাকা থাকবে না, নিউজ পেপার বিক্রি করে অফিস ভাড়া দিতে হবে, বাড়িওয়ালা ওরা বের করে দিবে, গালি দিবে, বকা দিবে। এটা হচ্ছে মানে সে সফলতার দিকে যাচ্ছে। সো আপনি যখন পলিটেকনিকে পড়তেছেন আপনার 4th ইয়ার, মানে আপনি, আমরা যেটাকে বলি এখন বলে যে হাসল করে, হাসল কালচার, এই যে এইটা ওইটা আপনি যেটা করতেছেন অনেক মানে ছোটখাটো কষ্ট করতেছেন। তো তারপর আপনার ডিপ্লোমা হয়ে গেল, ডিপ্লোমা শেষ করে আপনি তখন ঢাকায় মুভ করলেন। ঢাকায় মুভ করার পরে কি আপনি বিজনেস শুরু করেছেন নাকি আপনি কোনো জবে ঢুকেছেন? ঢাকায় মুভ করে চিন্তা করলাম যে এই মুহূর্তে বিজনেস আমি কোনো কিছুই বুঝি না। তখন আমি নাভানা পাওয়ার জেনারেশন লিমিটেড, নাভানা গ্রুপের একটা সিস্টার কনসার্ন, ওরা সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে লোক নিবে, সেখানে আমি অ্যাপ্লাই করলাম। ওইখানেও প্রায় অনেক লোকজন ক্যান্ডিডেট ছিল, সেখান থেকে বাছাই করে ওরা 10-12 জনকে ইন্টারভিউ কল করলো। কাজটা হচ্ছে জেনারেটর বিক্রি করা। তা আমাকে জিজ্ঞেস করলো বেতন কত চান। আমি বলছি আমার বেতন লাগবে না, আমি বেতন চাই না, আমি কাজ চাই। হুমেন ভাই এইচআরের হেড তখন সম্ভবত, বা এইচআরের এক্সিকিউটিভ, বলছে তাহলে বেতন ছাড়া আপনি কাজ করবেন কিভাবে? আমি স্যার আপনাদের তো একটা স্ট্রাকচার আছে বেতন, মানে লেট মি ট্রাই ফর পারফরমেন্স, আমাকে কিছু করার সুযোগ দেন। তো যাই হোক, এরা তো একটা ব্র্যান্ডেড কোম্পানি, ওনারা আমাকে নিয়োগ দিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার, 11,000 টাকা বেতন। আমি মহা খুশি। কত সাল এটা? 2006 সাল। 11,000 টাকা বেতন, মহা খুশি। আমার মাকে আর বাবাকে আমি আবার ঢাকায় নিয়ে আসলাম। 8,000 টাকা বাসা ভাড়া আর 3,000 টাকায় খাবার তো হয় না। এখন তাইলে বাকি টাকা কোত্থেকে আসলো? কমিশন দিত, ইনসেন্টিভ দিত। আমি ওই ইনসেন্টিভটা এনজয় করতাম। তখনও পাশাপাশি আমি ওই ব্যবসা করি। 9টা থেকে 6টা পর্যন্ত অফিস। 6টার পরে চাইনিজ থেরাপি মেশিন নিয়ে আসলো একজন, সে বলল এটা মার্কেটিং করতে। আমি কিছু মার্কেটিং করলাম। তখন আমার মাথা ব্যথা ছিল আর কি। তো একটা ছেলে আমার কাছে এটা বিক্রি করলো, মাথা ব্যথা। দেখলাম যে টুকটাক কাজ করে। তখন আমি ওর কাছ থেকে আমি কিছু মেশিন কিনে আমার সারাউন্ডিংসে যারা আছে ওদেরকে দিলাম। এর মধ্যে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। তো ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম, ক্লাস হচ্ছে ইভিনিং শিফটে, 6:30 থেকে 9:30, সপ্তাহে 3 দিন, শুক্র শনি আর মাঝখানে আরেক দিন। তো যেখানে জব করতাম, শুক্র শনি মোস্ট প্রবলি শনিবার, এক শনিবার বন্ধ আরেক শনিবার খোলা থাকে, এরকম করে। তো শুক্র শনি বন্ধর ফেসিলিটিস পাই, এই দিনে ইউনিভার্সিটির ক্লাস হয়। আর বন্ধুদেরকে বললাম যে প্রত্যেকেই বাপের কাছ থেকে মাসের খরচ হিসেবে 10,000, 15,000, 20,000 টাকা করে নিয়ে আসছে। এই নিয়ে ওরা রাখতেছে, খুব বার্গার খাচ্ছে, এই খাচ্ছে সেই খাচ্ছে। মাসের 25 তারিখের পর ওরা আমার কাছে টাকা ধার চায়। আমি বললাম আশ্চর্য, আমি থাকি বেটা 11,000 টাকা বেতনের চাকরি করি, আর তুই বাপের কাছ থেকে টাকা আনোস, তুই আমার কাছে। দোস্ত শেষ হয়ে গেছে। 200, 100, 500 যার যতটুক দরকার আমার সামর্থ্যের মধ্যে আমি দিলাম। তো আমি এর মধ্যে জব করছি, কিন্তু জবের মধ্যে স্যাটিসফ্যাকশনটা ওই লেভেল আমার নাই। কারণ আমি তো আই ওয়াজ নট বর্ন ফর জব, এটা আমার ব্রেনে ঢুকে গেছে। কিন্তু ঢাকা শহরে যেহেতু আমি প্রথম আসছি, রাস্তাঘাট ওগুলি চিনতে গেলে আমাকে কোথাও না কোথাও একটা শেল্টার নিতে হবে। তো শেল্টার ইজ এ জব। এখন জবটা কোথায় করতে হবে? একটা ভালো কোম্পানিতে করতে হবে। আল্লাহ এটা মিলাই দিয়েছে। এটার মধ্যে অনেক হিস্টোরি। জব করতে থাকলাম, সন্ধ্যার পর ইউনিভার্সিটিতে ক্লাস। রফিক, আলামিন আর হিরক, 3 জন 10,000, 5,000 মিলে 20,000। রাঙ্গামাটি চলে গেলাম, চল ঘুরতে যাই, তোদের টাকাটি আমার কাছে রাখ, যদি টাকাগুলো হারায় যায় দোস্ত ঠিক আছে চল। রাঙ্গামাটি গিয়ে আদা কিনলাম, ওদের টাকা কিন্তু ওরা কিন্তু বুঝতেছে না যেটা ওদের টাকা। ওদের টাকা আমার পকেটে আদা কিনে ফেলছি। এই আদা ট্রাকে করে কারণ বাজারে নিয়ে আসলাম। 15 না 16,000 টাকার আদা কিনলাম, 25,000 টাকা বেচলাম। লাভ কত? 10,000। এন্টারপ্রেনিয়রশিপ। যার কাছ থেকে যত টাকা আনছি ওই রেশিও অনুসারে ওদেরকে প্রফিটের টাকা দিলাম। কিসের টাকা? ওই যে তুই টাকা রাখছিলি, ওই তুই তোর কাছে আমানত রাখছি, তোদের ব্যবসা করার জন্য দেয়নি। আমি এদের নিয়ে ব্যবসা করছি, ওরা মজা পেয়ে গেল। ওদেরকে নিয়ে যখন এইভাবে এন্টারপ্রেনিয়রশিপ জার্নি শুরু করলাম, আস্তে 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 করতে করতে এইভাবে করি। একটা পর্যায়ে নাভানায় জব থাকা অবস্থায় মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে আমি ঘুরতে যাই প্রচুর। তখন আমি ঘুরতাম। ওকে, মানে ওটা কি কোম্পানি থেকেই নাকি ইনসেন্টিভ দেওয়া হয়েছে আমাকে? ওকে, কি চাও? আমি বলছি স্যার 3টা দেশ ঘুরতে যেতে চাই। আরে বলো কি? সবাই শাড়ি চায়, বাড়ি চায়, সবাই রেস্টুরেন্টে খাবার চায়, এই চায়। তুমি
স্যার আমার ঘুরতে ভালো লাগে। এখন বাকিদের ইনসেন্টিভ যত টাকা দিচ্ছে আমার ঘুরতে গিয়ে, কারণ স্যার তো বলে ফেলছে তুমি কী চাও, এখন স্যারের তো আইডিয়া নাই যে আমি কী চাও। আমি যখন এই জিনিস চেয়ে ফেললাম, খরচ তো ডাবল হয়ে গেল, কিছু করার নাই, স্যার বলছে দিবে, দিয়ে দিছে। এইবার প্লেনে এক মালয়েশিয়ান ভদ্রলোক, তার সাথে পরিচয় হলো, সে সার্জিক্যাল গ্লাভস বানায়। তখন সে মানে অলওয়েজ অন্টারপ্রিনারশিপ, বিমানের পাশে যাত্রী বসে রয়েছি, গাল গপ্প করতে করতে পরিচয় হইতে হইতে এখানে লিসেন, আমাদের যারা ফাউন্ডার, আমরা বিশেষ করে স্টার্ট আপের ফাউন্ডার, নতুন উদ্যোক্তা, অলওয়েজ আশায় থাকি কেউ আমাকে জিজ্ঞেস করবে, নো, ইউ হ্যাভ টু আস্ক। এই জায়গায় আবার বলতে হবে আই লাভ ইউ, মানে পোলাপান কিন্তু এখানে পারে না, পারতেছে কোথায়, মেয়ে মানুষের সাথে পারতেছে আই লাভ ইউ, আকবারে গিয়ে কথা বলো, কত বুদ্ধি, নাটক মাঝে মাঝে দেখি, আহা। কিন্তু আমি যেটা করতাম যে এই জায়গায় আমি ফেল। কিন্তু ওনার সাথে যেহেতু ও আমার মতো দেখতে মালয়েশিয়ান, যেহেতু ওর পাসপোর্ট মালয়েশিয়ান, তাইলে গল্প শুনছি মালয়েশিয়া আমাদের দেশ থেকে অনেক উন্নত, দেখি ওর সাথে কিছু এই গল্প শুরু হইতে 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 সে বিশাল বড় সার্জিক্যাল গ্লাভস মানে ফ্যাক্টরির মালিক। এয়ারপোর্ট থেকে নামার পরে তার ওই দেশে BMW গাড়ি, ওই গাড়িতে করে সে তার ফ্যাক্টরি আমার ভিজিট, কারণ সেও আমার চিনে ফেলছে তখন যে আমি বিজনেস মাইন্ডেড লোক। তো সে আমাকে নিয়ে তার ফ্যাক্টরিতে ভিজিট করে দেখা করলে সিস্টার। আমি 10 দিনের ট্যুরে গেলাম, আমার তো পারমিশন 10 দিনের, আমি 3 দিন থেকে ব্যাক করে চলে আসলাম। আইসা আমি IRC লাইসেন্স করলাম, প্রথম নাম দিলাম অ্যানিস্টার ট্রেড কো। ওই অ্যানিস্টার ট্রেড কোর নামে আবার ওই যে কলা, তারপরে ওই তখন আমি একটা আমার গ্রামে একটা ট্রেড লাইসেন্স করে নিয়েছিলাম, ওইটা দিয়েই ব্যাংকে অ্যাকাউন্টও করছি আমি। ওই যে টাকা জমা দেওয়া, কারণ ব্যবসা করতে লেনদেন লাগবে, ওইটা আমার প্র্যাকটিস শুরু হয়ে গেল। তো ও যখন আমারে বলল, আমার তখন কিছু টাকা পয়সা বেশ ভালো জমা গেল, আবার কিছু ব্যবসাও খুঁজতেছি কী করা যায়। তখন IRC করে, ট্রেড লাইসেন্স করে, সমস্ত কিছু করে একেবারে এন স্টার মানে নাজমুল স্টার, মানে এই নাম ওই 98 সালে মার ওই জিনিসই, কিন্তু নাজমুল স্টার, এন স্টার নাম দিয়ে গ্লাভস নিয়ে আসলাম বাংলাদেশে। এসে এটা প্রায় 15 থেকে 20 জন সেলসম্যান নিলাম, ঢাকা শহরে যত ফার্মেসি আছে ভিজিট করলাম আমি নিজে, এবং ইট ওয়াজ ভেরি গুড বিজনেস। বাট একটা পর্যায়ে গিয়ে আমার ক্যানাডিয়ান বিজনেস বিষয় হয়ে গেল। ক্যানাডিয়ান 3 বছরের মাল্টিপলের বিজনেস বিষয় হয়ে গেল। ওই যে আমি ঘুরতে ওই নেশায় হয়ে গেল। আপনি কি ঘুরতেন মানে ঘুরতে হবে দেখে, নাকি আপনার বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে? বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, এক্স্যাক্টলি। সো আপনি হচ্ছে মালয়েশিয়া থেকে আসলেন, মালয়েশিয়া থেকে আসার পর আপনি ইনস্টার ট্রেড কো যেটা বলছেন এই নামে তখন IRC করছি। তো আপনি তো তখন চাকরিতে ছিলেন, চাকরি ছেড়ে দিয়েছেন বাই দ্যাট টাইম? এক্স্যাক্টলি, আমার একটু রিকলিং আবার করতে হবে যে টাইমটা সালটা, তবে মানে আইদার আমি জবের মধ্যে আছি কিছুদিন, আমি রিজাইন লেটার দিয়েছি, অথবা আমি চাকরি ছেড়ে দিয়েছি, এরকম কোন একটা পয়েন্ট, একটা সিচুয়েশনে আমি ওটাকে আমি ইম্পোর্ট করি। ওকে দেন আমি এখানে নিজে মার্কেটিং করি, লোকজন রাখি, কারণ আমি যেহেতু সেলস এন্ড মার্কেটিংয়ে ছিলাম না, মানে আমার কিছু নলেজ হয়েছে কিভাবে সেলস করতে হয়, কাস্টমার সাথে কথা বলতে হয়। বাই দিস টাইম আমি প্রচুর পড়াশোনা শুরু করলাম, আবার আমি কি বলা হয় যে ট্রেনিং নিতাম বিভিন্ন জায়গায়। কিন্তু এটা 1 বছর 6 মাসের মধ্যে আবার ক্যানাডিয়ান ভিসা হয়ে গেল, আমি এবার কানাডায় চলে গেলাম। কানাডায় গিয়েছি, প্রথমে বেসিক্যালি ঘুরতেই গিয়েছিলাম, যে অনেক সুন্দর দেশ বলে মানুষ, গিয়ে দেখলাম আসলেই সুন্দর। একটা না 4 মাস আমি শুধু ওই দেশে গাড়ি নিয়ে আমি ঘুরছি। এর মাঝখানে আরও অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে, আমার অনেকগুলো লস হয়েছে, ফেলিউরিটি হয়েছে। একটা টেকনোলজি কোম্পানি কয়েকজন পার্টনারশিপ মিলে দিয়েছিলাম, সেখানে আমি একটু প্রতারিত হয়েছি, সেখানে আমার সাথে যারা ছিল তারাও কিছু লস করেছে। সো এরকম কিছু ব্যাড এক্সপিরিয়েন্সও কিন্তু আছে ব্যবসা করতে গিয়ে। মানে এখানে একটা বিষয় যে কেউ কোনো ব্যবসার অফার দিলেই তার সাথে যাওয়া যাবে না যতক্ষণ না সে ব্যবসাটা না বুঝবে, যেটা আমাদের হয়তো অনেকেই পার্টনারশিপ ব্যবসা করেন। আমার সাজেশন, পার্টনারশিপ ব্যবসা বাংলাদেশে টেকসই হয় না, এটা 25 বছর পরও হলে এটা ভাঙবে। কি করতে হবে তাহলে যেন টেকসই হয়? হ্যাঁ, পার্টনারশিপ ব্যবসা করবে, করার আগে সমস্ত জিনিস লিখিত, ক্লিয়ার, ক্রিস্টাল একটা পিকচার, কার কি রোল প্লে হবে, রেসপন্সিবিলিটি কি হবে, কার কি পার্ট হবে, টোটাল জিনিসটা একদম আয়নার মতো পরিষ্কার করে রাখতে হবে। এবং ধরে রাখতে হবে যে 2 বছর, 3 বছর, 4 বছর পরে ব্যবসা যখন বড় হয়,
2 বন্ধু 4 বন্ধু মিলে আমরা ভালো সম্পর্ক রেখেই সেপারেট হওয়া অন্যায় কিছু না। এটা সেই নবীজির আমল থেকে আসছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, এ নিয়ে আমি পার্টনারশিপে লস করলাম। তারপর থেকে আমি বললাম যে আমি আর পার্টনারশিপ ব্যবসায় যাব না। দেন আই স্টার্টেড অ্যানিস্টার ট্রেডকো। তারপরে মাল আসলো, এটাতে দেখলাম যে ভালোই চলছে, কিন্তু আমি যখন কানাডায় চলে গেলাম, এখানে যাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, দে ওয়াজ নট গুড। তারা ঠিকভাবে কাজ করতেছিল না। ব্যবসার বয়স কিরকম ছিল তখন? তখন ব্যবসার বয়স ছিল, অ্যানিস্টার ট্রেডকোর বয়স ছিল বছরখানিক। ওকে। তা আমি এটা পরে 1.5 বছরের মাথায় আমি ওই ব্যবসাটাকে শাটডাউন করলাম, মানে আমি আর ইম্পোর্ট করলাম না। ওকে। যেহেতু তো তখন ওই কানাডায় থাকা অবস্থায় আবার আমি কানাডায় আবার কিছু অ্যাডভাইজারি কাজ করতাম, কিছু বিজনেস সেখানে করতাম। অ্যাডভাইজারি বলতে ধরেন কানাডাতে বাংলাদেশি 2-3 জন ভদ্রলোক আছে, অনেক বড় ব্যবসায়ী। তো ওদের ব্যবসা অনেক বড়, ওরা ব্যবসাটা গুছাইতে চায়। ওকে। কিন্তু ওদের সেই ধরনের লোকজন নাই, ওরা অনেক রিচম্যান। তো যে কোনোভাবেই হোক ওদের সাথে আমার একটা অ্যাডজাস্টমেন্ট হলো। ওরা বলল যে আপনারা আমার এই ব্যবসাটা দেখেন, বিনিময়ে কী পাবো? বাসা ভাড়া ফ্রি, বিনিময়ে গাড়ি ফ্রি, বিনিময়ে অফিস ফ্রি। ওকে। তো ওদের ডুপ্লেক্স বাড়ি, ওদের ওডি গাড়ি আছে, BMW আছে। ওরা রিচম্যান যেহেতু 3-4টা গাড়ি ওদের পড়ে থাকে। তা আমাকে একটা BMW গাড়ি দিল। ওরা কি বাংলাদেশি? বাংলাদেশি। অনেক বাংলাদেশের লোক, অনেক রিচম্যান সেখানে আছে, যারা জন্মগতভাবে সেখানে ব্যবসা করে। তো সেখানে ওনার ব্যবসাটাকে আমি একটু হালচাল করা শুরু করলাম। আবার জার্মান বেস একটা কোম্পানির কিছু সার্ভিস আমি দিলাম। তো সেখান থেকে একটা ইনকাম আসা আমার শুরু হলো। সেইটা আমি বাংলাদেশে পাঠাই। মাঝখানে আবার বেশ ভালো কিছু ঋণগ্রস্ত হয়ে যাই আমি তখন। আচ্ছা। ওই যে পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে, তো সেখানে গিয়ে আমি কিছু যা ইনকাম করলাম, যারা 20 টাকা পায় তাদের সাথে নেগোসিয়েশন করে, বা এই সিচুয়েশন তুই আমার কারণে ফল্ট হয় নাই, ওদেরকে আমি কিছু 20 টাকার জায়গায় 18 টাকা দিলাম, 15 টাকা দিলাম, ওদেরকে কনভিন্স করে। তো আলহামদুলিল্লাহ তারা আমাকে সেই জায়গাটা সাপোর্ট করছে। তো ওটা শেষ হলো। দেন আমি কানাডায় থাকা অবস্থায় একটা পর্যায়ে ডিসিশন নিলাম যে না, এই দেশে আমার কিছু না, ভালো লাগে না। কানাডায় আপনার লাইফটা ওই জায়গায় হইতে পারতো, আপনি অলরেডি ওইখানে অ্যাডভাইজারি কাজ করতেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে এই দেশে কিছু না। বিকজ অফ মরিচিকা। স্টিল আই এম টেলিং, US, ইউরোপ, আমেরিকা, কানাডা যেখানেই যান আপনি, আমার মতো আপনার জন্য সেটা এক ধরনের মরিচিকা। হ্যাঁ, সেখানে কী রকম মরিচিকা আমি বলি। একটা লোক মাসে 10 লাখ টাকা ইনকাম করে, তো তার কর্পোরেট ট্যাক্স 35% বা 40%, 1 টাকা মাপ পাবে না। তাহলে আপনি 10 লাখ টাকায় 35% হিসাব করলে কত টাকা যায়? 3.5 লাখ নাই, সরকার নিয়ে গেছে কিন্তু। আচ্ছা, আপনি গড় ভাড়া একটা ভালো স্ট্যান্ডার্ড গড় ভাড়া 1 লাখ টাকার নিচে নেই। অল টুগেদার মাস শেষে গিয়ে দেখা যায় যে আহামরি এমন কিছু থাকে না। সো আমি সব মিলে চিন্তা করে দেখলাম যে আমার বিষয় মিশন তো এখানের সাথে অ্যাডজাস্ট হয় না। দেন আমি ওই বদলোককে বললাম আমি আর দেশে থাকবো না, আমি চলে যাব। ততদিন ওই বদলোকের ব্যবসা আলহামদুলিল্লাহ আমি একটা জায়গায় নিয়ে আসছি। ওই বদলোক বলছে যে না, আপনি যাইতে পারবেন না, আপনার কী দরকার, আপনি সিটিজেনশিপের ব্যবস্থা আমি করতে। আমি বলছি না। তখন আমি বাংলাদেশে ব্যাক করি, কিন্তু ওইখানে থাকা অবস্থায় তখন আমি আমার নরসিংদীতে আমার মামা, ওই যে ছোট মামা, সে ওই যে পোলট্রির যে মামা, সেই মামার শ্বশুর বাড়ি, আবার সুমন মামা, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সুমন মামার শ্বশুর বাড়ি। তা আমি 1-1.5 বছর পরে যখন বাংলাদেশে আসলাম কানাডায়, আমি প্রতি 3-4 মাস পর আপডাউনে আসি আর কি। মামা আমাকে দাওয়াত দিল, আমি আমার ওয়াইফ সহ গেলাম। একটা জমি দেখালো, এই জমিটা পছন্দ হইলো না। মামা বললো যে তোর কাছে কয় টাকা আছে? আমি বললাম মামা আমার কাছে 8 লাখ টাকা আছে। কয় টাকাটা দে? কয় দে বলছি। নিয়ে গেল টাকাটা, নিয়ে আমাকে 1 সপ্তাহ পরে বললো তুই একটু নরসিংদী শহরে আস। গেলাম, কই এই জায়গায় সাইন কর। কী মামা এটা? কই জমি কিনছি। টাকা কই? যে 8 লাখ। মানে আমি যেরকম আমার বন্ধুদেরকে বলছি তোরা 10,000, 20,000, 15,000 করে দে, টাকা আমার পকেটে, সেম জিনিস আমার মামা আমার সাথে করলো। তো টাকা দিয়ে আমার পকেটে রাখ। টাকা দিলাম, জমি কিনলো। মামা বললো যে আরও 10 লাখ লাগবে, দিলাম। এইরকম করতে করতে এবার কানাডায় গিয়ে আরেকটু এফোর্ট, পরিশ্রমে অ্যাডভাইজারি শুরু করলাম। এইবার আমি টাকা পাঠাচ্ছি, মামা ইট কিনতেছে, বিল্ডিংয়ের কনস্ট্রাকশন, ফ্যাক্টরি সেট আপ ডান আলহামদুলিল্লাহ। একদম এটা কানাডা থাকা অবস্থায়। সর্বশেষ আমি যখন চলে আসবো তখন ওইখানে যে বদলোক ছিল ওনাকে বললাম যে আপনি তো আমাকে অনেক কিছু সাপোর্ট করছেন। উনি কিন্তু ওই থাকা ফ্রি, ড্রাইভিং ফ্রি আর খাবার ফ্রি,
খাবার উনি দিতেন, অফিসের ভাড়া ফ্রি। তো উনি বললো আপনি যে আমার এখানে অনেক সাপোর্ট দিচ্ছেন, আপনি কী চান? সে আপনি খুশি। উনি তখন আমাকে 20 লক্ষ টাকা ক্যাশ দেয়। সো এইটা আলহামদুলিল্লাহ আমার জন্য অনেকটা সাপোর্ট ছিল। ওইটা এনে আমি এই মেশিন কিনলাম। মেশিন কিনে এবার আমি এই লোকাল ফেব্রিক বানানো শুরু করলাম। আমার মামা বানাইতেছে। কিন্তু আপনি একটু আগে বলছিলেন এমন কোনো বিজনেসে না যেতে যেটার লার্নিংটা সেরকম নাই, কিন্তু এখন পর্যন্ত যতটুকু শুনলাম আপনার সাথে ফেব্রিকের কোনো সম্পর্ক কিন্তু আমি এভাবে পাই নাই। না, পান নাই। ওই যে মামা ফেব্রিকের মামার যত রিলেটিভ আছে ওনার ওই অঞ্চলটাই তো ফেব্রিক ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত। নরসিংদী, হ্যাঁ, নরসিংদী, মাধবদী, বাবুরহাট বা মাধবদী, হ্যাঁ। তো ওনাদের এক্সপিরিয়েন্সটা আমি নিয়ে নিলাম তখন। ওনারা বলছে এবং এটা অ্যাবসলিউটলি আউট অফ মাই কন্ট্রোল এবং আমার ইচ্ছার বিরুদ্ধে। এইটাও কিন্তু একটা বড় লার্নিং ভাই। ডেফিনেটলি মামা জোর করে, কারণ মামার সাথে আমার মা কানেক্টেড। আমার মা আবার এখন আমার মার আগের মতো আমার ধমক দেয় না, ছেলে বড় হয়ে গেছে মা ভাবতেছে, কিন্তু আমি তো ওটা ফিল করি না। তো মা এই কাজটা করতেছি কি, মামাকে দিয়ে এবার ইম্পোজ করা শুরু করল, এই সুমন ওর কাছে এত টাকা আছে। কারণ মা আবার শুনলো কোত্থেকে, ওয়াইফের কাছ থেকে। ওয়াইফ আবার কেন বললো মাকে, কারণ আমি আবার এই টাকা 2 হাতে খরচ করতেছি। তো ওয়াইফ আম্মাকে বললো যে আম্মা উনি তো টাকা খরচ করতেছে। আম্মা আবার মামাকে বললো ওর কাছে এই টাকা আছে। কি এরা কি প্ল্যান করছে, ওয়াইফ, মা এবং মামা একদম অ্যাবসলিউটলি। আমার ওয়াইফ বলতেছে মামা দাওয়াত দিয়েছে, যেতেই হবে কালকে সকালে। বলছে আমি যেতে পারবো না, কাজ আছে। না, এটা মিস করা যাবে না। এনারা যে এই ফোন দিক করেছে আমি তো এটা জানি না। নেওয়ার পরে বলছে তুমি কিন্তু চেক টেক নিয়ে নাও, মামা নাকি কি একটা বিপদে পড়ছে। আমি বলছি কী বিপদে পড়ছে? তা আমার বউ আমার ব্ল্যাকমেল করলো কি, তুমি না জনদরিদ্র মানুষকে তুমি উপকার করে হেল্প করো, হয় না, বিপদে পড়তে পারে না। কিন্তু সে যে আগে প্ল্যান করে সে তারা জানি না। যাওয়ার পরে মামা বলেছে ঠিক আছে নিয়ে নিল। বউ বলতেছে যে এটা কোনো কথা, তোমার ছোটোকালের বন্ধু মামা, এরে তুমি টাকা দেও না, এটা ঠিক না আসলে তোমার। আই ফিল গিল্টি। ও মাই গড, আমি বললাম বলে কি, বউ বলে গিল্টি, আচ্ছা ঠিক আছে যা দিয়ে দিলাম। কিন্তু এই কাহিনী পরে শুনেছি আর কি। তো কোথায় জানিয়েছিলাম, তো বুঝতাম না। না কাম টু দ্য পয়েন্ট যে এখন আমি মামা 1 বছর ফ্যাক্টরি চালাচ্ছে, আমি এখনো ফুল ইনভলভ না, কিন্তু লস হচ্ছে প্রতি সপ্তাহে। বিজনেস লস হওয়ার পিছনে ইনভেস্টিগেশন শুরু করলাম, জানতে চাইলাম। জানতে গিয়ে বলে যে সুতা ভালো না। কি সুতা ভালো, কারা সুতা বিক্রি করে? তা আমার ছোট ভাই তখন ফ্যাক্টরির অপারেশনের দায়িত্বে, মামা হয়েছে ওভারঅল দায়িত্বে। বলে উনার সুতা ভালো, কে বিক্রি করে? উনি বিক্রি করে। গেলাম ওনার কাছে, ভাই কি? এটা মেল জানে, স্পিনিং মেল জানে। এবার স্পিনিং মেলের নাম্বার খুঁজে বের করে ফোন করলাম, স্পিনিং মেলের হেড অফিসে গেলাম, ওর কাছ থেকে এবার পড়াশোনা শুরু করলাম। আমি বললাম বলে ভাই আপনার ফ্যাক্টরি, আপনার মিল থেকে আমার সুতা দেন। কয় নেন। প্রথম 3 লাখ টাকার সুতা ওর কাছ থেকে নিলাম আমি। ও দেয় না, এত কম কোয়ান্টিটি সুতা দেয় না, বাট কথা বলে ভালো লাগছে, দিয়েছে। আমার ফ্যাক্টরি মোটামুটি চলছে। তো আশেপাশের লোকজন জেনে গেল যে এই লোকটা এত দূর পর্যন্ত যেতে পারে। মানে এখন আমি কিন্তু গেছি আমার প্রয়োজনে, কোনো চয়েস নেই। আমি কিন্তু একটা শব্দই উচ্চারণ করতেছি বারবার, আমার লাইফে কোনো চয়েস ছিল না। কিন্তু লোকজন মনে করতেছে কি আমার বিশাল নেটওয়ার্ক আছে, কানেকশন আছে, তা না হলে এই লোক কিভাবে স্পিনিং থেকে 3 লাখ টাকা সুতা আনে, আমরা 30 লাখ টাকার সুতা আনতে পারি না, হুইচ ইজ ট্রু। ওকে, এরা 3 কোটি টাকার নিচে কোনো ডিউ দেয় না। মানে স্পিনিং মিল মিনিমাম যাদের কাছে সুতা বেচে 3 কোটি 5 কোটি টাকার নিচে সুতা বিক্রি করে। আমি 3 লাখ টাকার সুতা আনছি। আমার কাছে আশেপাশের ফ্যাক্টরির লোকজন বলতেছে আমারও 20 ব্যাগ দেন, আমাকেও 30 ব্যাগ দেন। আমি অল টুগেদার ক্যালকুলেশন করে দেখলাম যে 1 গাড়ি হয়ে গেছে। 1 গাড়ি মানে 40 লাখ টাকা। এরা আমাকে টাকা দিল, আমি 1 গাড়ি সুতা আনলাম। এই ট্রাক আবার যেখানে ফ্যাক্টরি সেখানে ঢুকে না। অত্র এলাকার সব মানুষ একত্র হয়ে গেছে কি স্পিনিং মিল থেকে সুতা নিয়ে এসে গাড়ি দিয়া, যেটা গত 30 বছরও হয়নি। এটা তাদের স্বপ্নের বাইরে, কারণ তারা বাজারে যায় হাট থেকে গিয়ে কিনে আসে, স্পিনিং মিলের সুতা এখানে ঢুকবে এটা তাদের চিন্তার বাইরে। গাড়ি ঢুকে না। টেলিফোন করলাম আমাকে, আমি বললাম যেখানে আছে সেখানে। মানে এখনও আমি কিন্তু নর্মাল, মানে আশেপাশের লোকজনটা সিরিয়াস কথা বলছি, উনি পছন্দ হয়েছে দিচ্ছে, এটা নিয়ে এত এক্সট্রাঅর্ডিনারি হওয়ার কোনো কিছু নেই। আপনি বুঝতেছেন না যে কি হয়ে যাচ্ছে, কি হচ্ছে এটা আমি বুঝতেছি না। এবং আমার লাইফের প্রতিটা জিনিসই আল্লাহ এইভাবে করাইছে। একটা পর্যায়ে একজন মূর্খ লোক বলবো আমি, সে বলছে আমি মূর্খ লোক, কিন্তু আমার কাছে সে একজন বিজ্ঞ লোক। আমি কথাটা ভুল বলছি। নাজমুল ভাগিনা,
তোমার জন্য এই লোকাল প্রোডাকশন পারফেক্ট না। তুমি যে শিক্ষিত, তুমি যেভাবে মেধা খাটাও করো, তুমি এক্সপোর্টের লাইনে যাও। মানে ততক্ষণ পর্যন্ত আমার মামা এখন পর্যন্ত লোকাল মার্কেটের ফেব্রিক বানায়, আর আমি লোকাল মার্কেটের ফেব্রিক আরও 6 বছর আগে ছেড়ে দিছি। আমি তখন ওই ভদ্রলোকের কথা শুনে বললাম কী করতে হবে, তুমি মেশিন নিয়ে আসো বিদেশ থেকে। আচ্ছা, মেশিন ইম্পোর্ট করতে যাব, বলতেছে যে আপনার IRC লাগে, করলাম। বলছে যে বস্ত্র অধিদপ্তর থেকে অনুমতি লাগবে, এরকম 19টা ডকুমেন্ট। এই 19টা জায়গায় গিয়ে 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 ডকুমেন্টগুলো নিজে বানালাম, কোনো ব্রোকার কোনো দালালকে দিইনি। ফ্যান্টাস্টিক। ফর লার্নিং শিখে গেলাম। এরপরে এখন ভাইয়ার কোথায় পাবো? আমার এক বন্ধু সাব্বির, ও একটা বাইং হাউসে জব করে, ওর কাছে গেলাম, দোস্ত কার বলিস কি? তো ওরও এক সময় আমি মেন্টাল সাপোর্ট দিয়েছিলাম আর কি। কয় দোস্ত ঠিক আছে। ও করলো কি, জাপানিজ বায়ার নিয়ে আমার ফ্যাক্টরি ভিজিটে চলে গেল। তখন কিন্তু এক্সপোর্ট শুরু হয়নি। এবার জাপানিজ বায়ার আমার সাথে কথা বলে মজা পেয়ে গেল, আপনারা যেরকম মজা পাইতেছেন। জাপানিজ বায়ার আমাকে বলল যে তোমার এগুলো চেঞ্জ করতে হবে। সেই গরমের মধ্যে আমাকে ট্রেনিং করানো শুরু করলো ফ্যাক্টরির ভিতরে। আমিও, তার পছন্দ হয়ে গেল যে আমি যেহেতু কুইক লার্নার, সে এবার তার হেড অফিসে গুলশানে ডেকে আমাকে ট্রেন্ড আপ করলো কীভাবে এই সাপ্লাই চেন, প্রকিউরমেন্ট, কোয়ালিটি, কমপ্লেন জিনিসগুলো আমি করব, এবং শ্রমিকদেরকে আমি কীভাবে জিনিসগুলো ট্রেন্ড আপ করব। ফাইনালি পরে আমি ওই মেশিন বিক্রি করে দিয়ে আমি নিজে কুরিয়াতে গেলাম। এবার মেশিন নিজের চোখে দেখলাম, মেশিন নিজে কিনলাম, মেশিন ইনপুট হলো, দেশের মধ্যে ইনস্টলেশন হলো, সেট আপ হলো। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ওই মেশিনে এক্সপোর্টের ফেব্রিক প্রোডাকশান হয়, মাশাআল্লাহ। তো এখন ব্যাক টু বেগেলসি বলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এত বড় হওয়ার পিছনে একটা সাপোর্ট ব্যাংকের ব্যাক টু বেগেলসি, অর্থাৎ মাস্টার এলসির এগেনস্টে আর একটা এলসি নিয়ে আমরা যারা ব্যাকলিংকে যে কাজ করি তারা সাপ্লাই দিতে পারি। তো আমি প্রায় 7টা-8টা বায়ারের এক্সপোর্টের এলসির এগেনস্টে কাজ করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ভেরি গুড বিজনেস, মাশাআল্লাহ। বাট কোভিড-19 আসলো, ধাক্কা, এলসি ক্যান্সেল হইলো। প্রায় 1.5 কোটি টাকার প্রোডাক্ট স্টক, ওয়ার্কারদের বেতন দিব থেকে। আবার চ্যালেঞ্জ না ভাই? আবার চ্যালেঞ্জ হলে তো আপনি ভাই খুশি হয়ে যান। আমি চ্যালেঞ্জে খুশি হই কেন, এটার আউটপুট আরো বেটার কিছু আসছে। আমার 2জন সেলসম্যান আর আমার ছোট ভাই জি নাইম, আমি বললাম যে ইসলামপুর চলো, আমি একদিনে কাপড় বিক্রি করে ফেলবো। কারণ আমার তো কনফিডেন্স বেশি, দেশ বিদেশে ঘুরছি, অনেক কিছু বলতে পারি, জানি। লোকাল মার্কেট যে অনেক স্মার্ট, ওভার স্মার্ট, এটা তো আমি জানি না। কই দেখবো আজকে। তো গেলাম, প্রথমে গেছি। এখন তো আমার ড্রেস কোড ভালো না, তখন খুব ড্রেস কোড পরে আমি খুব শৌখিন ছিলাম ওই সময়। ওকে। এক দোকানে ঢুকছি, ভাই এই যে আমার স্যাম্পল, ইলা কত? আমি বলছি ভাই ইলা তো 130টা। ইতা হাগল হয়েছেন নি এমনি, মাথা তাসির আছে গা, 12 চিন। ওই দোকানদার স্টেট হইতে এইভাবে আমার সাথে বলতেছিল, আমি 12 চিন। তো আমি বেরোচ্ছি না, কারণ দেখি না তার হৃদয় নরম হয় কি না। বিকজ মাই কস্ট অফ গুড ছিল 130 টাকা, বাট হি ওয়াজ এক্সপেক্টিং ফ্রম মি লাইক 70 টাকা or 75 টাকা। তো আমার তো অনেক লস হয়ে যায়। তো আমি যখন 130 টাকা চাইছি, উনি এই জিনিস 70 টাকায় কিনে, তো উনি তো আমার পাগল বলবেই। তো একটা পর্যন্ত আমাকে ধাক্কা দিল, 12 চিন হয় না, মানে উনি কিন্তু এমন না যে আমাকে মিন করেনি, ভাই দাম চিন ভাই এগুলা, ভাই সেলসম্যান আইছে, কিন্তু আমি না বের হই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া। ওই মুহূর্তেই, আই ডোন্ট নো সাজ্জাদ ভাই এটাকে কীভাবে এক্সপ্লেন করব, কেউ একজন পিছন থেকে আমাকে বলতেছে যে নাজমুল, এই ইসলামপুরে 18,000 উপরে দোকান আছে, তুমি যদি এই 18,000 দোকানে ঘুরতে যাও 7 থেকে 10 বছর লাগবে। রাদার দ্যান তুমি যদি এমন একটা সিস্টেম বিল্ড করো যে এরা সবাই তোমার কাছে যাবে। বলছি ফ্যান্টাস্টিক, তাহলে কী করতে হবে? কই তুমি একটা ওয়েবসাইট বানাও। আমি কিন্তু কথা বলতেছি, উনি যে ধাক্কা দিছে, আবার দ্বিতীয়বার আবার ধাক্কা দিছে আমাকে, ধাক্কা দিয়ে আমাকে বের করে দিছে। তো বের যে করে দিছে না, বের হয়ে যাওয়ার পর আমার যে ছোট ভাই, তো আমি যেহেতু লেখালেখি করি, তো সে ফিল করছে যে আমি কোনো একটা লেখার মধ্যে ঢুকে গেছি। নর্মালি যারা কবি সাহিত্যিক তারা অনেকটা এই টাইপের হয় আর কি।
আমরা গল্প শোনার কথা জানি না যে কোনো এক লেখক সে সিগারেট মনে করে তার গার্লফ্রেন্ডের আঙ্গুলের মধ্যে সিগারেট জ্বালাই ফেলছিল। সো আমার ছোটো ভাই করছি কোন আর দোকানের সামনে আমাকে বসাই দিছে, তো বলতেছে ভাই 5টা মিনিট চলে যাবে, কিন্তু আমি এগুলো কিছুই শুনতেছি না, বিকজ আই ওয়াজ টকিং উইথ সামওয়ান, বা আমার নিজের সাথে আমি কথা বলতেছি। কেমনে হবে, তুমি একটা ওয়েবসাইট বানাবা, তোমার এখানে যে 1.5 কোটি টাকার প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটার ছবি তুলবা, ছবি তুলে তুমি এখানে দিয়ে দিবা, দিয়ে ধরো যে তুমি এটা যদি কি বলা হয় যে তোমার সেলসম্যান যাবে গিয়ে এই ওয়েবসাইট দেখাবে, তারা এটা পছন্দ করবে, তুমি স্যাম্পল নিয়ে যাবা। হ্যাঁ, আমি বলছি ইটস নাইস, তাহলে কি হবে, তাহলে বলছে যে তোমার 1.5 কোটি টাকার মাল 5 দিনে সেল হয়ে যাবে। দেন ফিরে আসলো আমার, আমি বললাম চল বাসা চল, কয় মাল বিক্রি হয়ে গেছে। আই রিটার্ন টু হোম, ড্রাইভার ছিল, বললাম চলো, কয় স্যার টাকা কু, হেই টাকা আছে, যা চল বেটা, কারণ তারা তো বেতন দিতে। বাসায় এসে, এটা হচ্ছে কোভিড-19, তো ডিসেম্বর 19, তো জানুয়ারি থেকেই তো সরকার লকডাউন দেওয়া, 7 দিন দেয়, 10 দিন দেয়, 5 দিন দেয়। মার্চের 30 তারিখ থেকে আমি কি করলাম, এইবার ওই না জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমি আর বের হচ্ছি না বাসা থেকে। আমার বউ বলতেছে যা যাওয়ার যোগ, আমি তোমার হারাইতে চাই না, এটা দুনিয়ার সব বই বলবে। তা আমি কাজের লোক, তো ঠিক আছে, তো আমার কাজ কি, তো আমার বউ আমার বড় মেয়ে তখন শুধু কাগজ আর কলম দেয়, এই তোমার কাজ, এই তখন লেখালেখি। তো একটা পর্যায়ে আমি প্রায় মনে আছে 90 রাত আমি রাতে ঘুমাইতাম না, দিনে ঘুমাইতাম। আচ্ছা, এই এশার নামাজ জামাতে বা বাসায়, মানে বাসায় বউ বাচ্চা নিয়ে যতটুকু নামাজ পড়ে এইবার টেবিলে বসে ড্র, ওই যে কনভারসেশন হয়েছে, আমি কিন্তু ওই ধ্যানে পড়ে গেছি এবং ওই ড্রিমে পড়ে গেছি, আমি সব ভুলে গেছি। আমি এইবারে লেখালেখি স্কেচ করা শুরু করলাম, লিখি ফালাই দিয়ে তো হয় না, ফালাই দিই। আমার ওয়াইফ বলে তুমি এটা ফালাইও না, সে আবার পাশে বসে চা বানায় দেয়, এই দেয় সেই দেয়, মানে আমাকে সে এনকারেজমেন্ট করতেছে, এটা ফালাইও না, এটা রেখে দাও, এটা হয়তো কাঁচা লাগতে পারে। তো এখন আলহামদুলিল্লাহ আছে, এতটুকু কাগজ হয়েছে, মানে লিখতেছি হয় না, স্কেচ করতেছি মিলান, একটা পর্যায়ে ফাইনালাইজ হলো যে না এরকম হবে, কি এটা মার্কেট প্লেস হবে। এখন মার্কেট প্লেস কি, ই কমার্স কি, এটি আমি জানি না, কারণ আমি তো ট্রেডিশনাল ব্যবসায়িক মাইন্ডসেট নিয়ে ইসলামপুরে মাল বেচতে গেছি, বড় জোরে এতটুকু বুঝি। তখন বিভিন্ন ওয়েবসাইট যেহেতু করোনার কারণে একটু পপুলার হইতেছে, কথা বলতেছে মানুষ, তাই আমি বললাম তাহলে আমিও এটা বিক্রি করি, কিন্তু কোত্থেকে কি ল্যাঙ্গুয়েজ, কোথায় কি শুরু করতে কিচ্ছু জানি না। আমার কাগজ এতগুলো হইলো কেন, আমার তো ল্যাপটপ আছে 3টা তখন, তাহলে আমার কাগজ হলো কেন, কারণ আমি তো জানি না হোয়ার অ্যান্ড হাউ টু স্টার্ট। মেয়ের 10 বা 12 তারিখে একজন ভেন্ডরকে আমি ডাকলাম আমার অফিসে, সে একদম পুরা মাস্ক টাস্ক পরে, তার কিছুই দেখা যায় না, পিপি টিপি পরে যা সব পরে, আমি তারে বুঝিয়ে দিলাম। সে বলল ভাই আমাকে 10 লাখ টাকা দেন, আর আমি আপনাকে 3 মাসে আপনার প্রজেক্টটা আমি ডেলিভারি করব। দিলাম, 3 মাস শেষ হইল, ভাই আরও 3 মাস এক্সটেনশন করলাম। এর মাঝখানে সে আরও অনেকগুলো টাকা নিল। ডিসেম্বরের লাস্টে সে কানাডায় ফ্লাইট করে চলে গেল, বললো আমি পারবো না, চ্যালেঞ্জ। ততদিনে মোটামুটি 25 থেকে 30 লাখ টাকা গন, আরও সাথে সময় 1 বছর সময়। কি করব, কিচ্ছু তো করার নাই। বেসিস শিখেব তখন চিনি না, জানি না যে বিচার দেবো, সে বেসিসের মেম্বার কেন তাও জানি না। লস হইল। ফেব্রুয়ারি 2021 আরেকটা কোম্পানিকে ডাকলাম, হাল ছাড়ি নেই। একটা কাজ তখন সে করে গেছিল, ওই লোকটা আইওএসে নিবন্ধন করে গেছিল, রেজিস্ট্রেশন করে, আইফোনে আমার অ্যাপসটাকে সে লঞ্চ করে গেছিল, মানে একদম ভাঙ্গাচুরা যে অবস্থায় রেজিস্ট্রেশন করে গেছিল। ওকে, তাহলে ওইটা আমার বড় পাওয়া। আমি পরে তাকে কিছুই না বলে, কারণ লাইফে আরেকটা জিনিস আমি শিখেছি, যেটা সবাইকে বলতে চাই, যখন লস হবে এটাকে নিয়ে খুব বেশি মাথা ব্যথা করা যাবে না। আমি যেটা বলছিলাম আগে একটা কোটেশন, যে
একটা ছেলে একটা মেয়েকে পাওয়ার জন্য যেই পরিমাণ পরিশ্রম করে, যদি তার 1% পরিশ্রম কেরিয়ারে সে সময় দেয়, সে BMW গাড়ি চালাতে পারবে। সেকেন্ড, লার্নিং, প্রবাদ বাক্য বলতে পারেন আমার লাইফে, যেটা হচ্ছে যে লস হলে, তোমার সম্পদ চুরি হয়ে গেলে, হারাই গেলে, লস্ট হয়ে গেলে, দুশ্চিন্তা না করে, টেনশন না করে, এটার 10 গুণ সম্পদ বেশি কিভাবে ইনকাম করা যায় ওই সময়টা চিন্তা করো। দ্যাট ইজ ফলো প্রুফ। এখন চুরি হয়ে গেছে, আপনি মামলা করবেন, থানায় যাবেন, ডেফিনেটলি এটা আমরা করবো, আমি বলছি না যে করবো না, কিন্তু সাকসেসফুল পিপলের লক্ষণ কি, সে এইটাকে একটা সাইডে রাখবে। সেকেন্ড, রিসিভেবলের জন্য খুব বেশি প্যারেশানি করা যাবে না, যেন আমি পাওনা টাকা, এটা নিয়ে প্যারেশানি করা মানে কি সময়, শ্রম, মেধা, ওই আলফা পুরোটাই নষ্ট। তো আমি বরাবর মতো ওই একই চিন্তা করলাম, কি প্রাপ্তি আমার, সে আমাকে একটু বুঝাইছে, আমার এক্সপিরিয়েন্স হয়েছে। আইফোনে iOS স্টোরে সে আমার অ্যাপসটাকে লঞ্চ করে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহকে বললাম ওকে। ফেব্রুয়ারি মাসে নতুন আরেকজন ব্যান্ডকে দিলাম, ওরা বললো জুন মাসে ডেলিভারি দিবে, দে ফেল। তারা বলল, পরে সর্বশেষ ওরা সেপ্টেম্বরে ডেলিভারি দিছে। অক্টোবর নভেম্বর টেস্টিং গেল, নভেম্বরের 17 তারিখ আমি, এর আগে কিন্তু আমার প্রপার্টারশিপ শুধু ফেব্রিক লাগবে না, আমি আমার রেজিস্ট্রেশন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি করছি, কারণ আমি যে টাকা পয়সা খরচিত আছে। ফেব্রিক লাগবে লিমিটেড নভেম্বরের 17 তারিখে রেজিস্টার হলো জয়েন্ট স্টক কোম্পানিতে। দেন জানুয়ারি 2022 11 তারিখে ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আমরা এটাকে অফিসিয়ালি লঞ্চ করলাম। ফেব্রিক লাগবে বাংলাদেশের টেক্সটাইল আরএমজি ইন্ডাস্ট্রিজের ডিজিটাল মার্কেট প্লেস, যেখানে একজন ম্যানুফ্যাকচারার, এসএমই গার্মেন্টস অথবা হ্যান্ডলুম উইভার্স তার উৎপাদিত প্রোডাক্টটা সে মার্কেট প্লেসে উঠাই দিবে। দেশি এবং বিদেশি বায়ার যারা আছে এই রিলেটেড, তারা সেখানে বিডিং অপশনের মাধ্যমে এটাকে বিক্রি করতে কিনতে পারবে। সো এইটা যাত্রা শুরু হলো তখন। যদি আমি একটা কোয়েশ্চেন করি যে আপনাদের এটা কি বলতে পারবেন যে ফেব্রিক লাগবে এখন কারেন্ট ভ্যালুয়েশন কত? আমি রেভিনিউ দিকে না গেলে, আমরা লাস্ট যেটা বললাম যে ধরেন এখন পর্যন্ত দুইজনের কাছ থেকে আমরা যেটা পেয়েছি 85 করোড়ের মতো ভ্যালুয়েশন। ও আমরা কি ফান্ড রেজ করেছেন? আমরা ফান্ড রেজ করি নাই। এখানে একটা বিষয় আছে, আমার আরেকটা প্রবলেম, যেটা হচ্ছে আমি ফোকাস অন বিজনেসে আমি সময়টা বেশি দিতে পছন্দ করি। তো আমরা গ্র্যান্ট পেয়েছি আইসিডি ডিভিশন থেকে, 50 লাখ টাকা একটা গ্র্যান্ট পেয়েছিলাম। ওইটাকে আমরা মানে এর আগে তো আমার নিজের ফান্ড দিয়ে আমি চালাইছি, কারণ আমি তো নিজেও জানি না যে এইটা একটা স্টার্ট আপ। যখন আমি শুরু করছি, আমি তো আমার প্রবলেম সলভ করার জন্য কি করলাম, ওয়েবসাইট বানাইতে গেছি। ওয়েবসাইট বানাইতে গিয়ে দেখলাম যে মাঝখানের কথা আছে, যখন ওই যে নতুন যে ভেন্ডর সে বললো যে বস আপনার R&D করতে হবে। এইবার আমি আরও 10-15 জন, এই করোনার মধ্যে 15 জন স্টাফ এমপ্লয়ি নিয়োগ দিয়ে ভার্চুয়ালি অনলাইনে আমি বাংলাদেশের 35টা অঞ্চলে টেক্সটাইল আরএমজির জোন, সেখানে আমি ভিজিটে গেলাম ওদেরকে নিয়ে, তাদের সাথে কথা বলা শুরু করলাম। কি প্রবলেম তাদের দেখলাম, যে আমার মতো এরকম শত শত লোকের প্রবলেম। তখন প্রবলেমটা আর আমার থাকলো না, গোটা সমাজের এই প্রবলেমটা, মানে এই ইন্ডাস্ট্রির এই প্রবলেমটা, মানে বিশেষ করে ব্যাকলিঙ্কেজে যারা কাজ করে টেক্সটাইল এবং হ্যান্ডলুমে, বাংলাদেশে 13.5 লক্ষ তাঁতি ছিল, এটা কমতে কমতে এখন 3 লক্ষ তাঁতির মধ্যে আসছে। অরিজিনাল তাঁতি এখনও কোনো ন্যায্য দামে পণ্য বিক্রি করতে পারে না, এবং ন্যায্য দামে সে র মেটেরিয়ালস কিনতে পারে না। বিগ প্রবলেম। মাঝখানে এখানে অনেকগুলো লোক ইনভলভ, বিকজ অফ সাপ্লাই চেনের ইনভলভমেন্ট হওয়ার কারণে তাঁতির ন্যায্য মূল্য সে পায় না, আবার ন্যায্য মূল্যে সে র মেটেরিয়ালসও কিনতে পারে না। এই দুই প্রবলেমের কারণে সে 13.5 লক্ষ থেকে 3 লক্ষের মধ্যে আসছে। সেকেন্ড বিগ প্রবলেম যেটা, সেটা হলো যে সেকেন্ড জেনারেশন তাঁতির ছেলে তাঁতি হইতে চায় না, টেক্সটাইল মিলের মালিকের ছেলে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসতে চায় না। হোয়াই? আই ফাউন্ড দিস বিকজ অফ সে দেখেছে তার দাদা ব্যবসা করছে, দাদার ব্যবসা বাপে, তার দাদাও হাটে গেছে, তার বাপেও হাটে যাইতেছে। কখন? রাতের বেলা। রেসপেক্ট নাই, ভ্যালু দিচ্ছে না তাদেরকে। অথচ বাংলাদেশে 17 কোটি মানুষের লোকাল ফেব্রিক্স, লোকাল শাড়ি, লুঙ্গি, গামছা, থ্রি পিচের কনজামশন এই তাঁতিরা দিচ্ছে, কিন্তু আলটিমেটলি তাতে বেনিফিট পাচ্ছে না। যিনি ট্রেড করতেছে, নিয়ে আসতেছে মাঝখানে, সে ভ্যালু এডিশন হিসেবে প্রাইস অ্যাড করে সে বিক্রি করতেছে। এটা অন্যায় কিছু না, সে করবে, কারণ তার খরচ আছে। কিন্তু অরিজিনাল তাঁতি এই জায়গাটায় প্রতিবন্ধকতা। সো আমরা তাতে কিনে আমি প্রথমে শুরু করি নাই। আমাকে একজন বললো যে প্লিজ আপনি তাঁতের পণ্যটাকে ঢুকান।
তখন আমি আমার আইটিকে বলে তাৎপর্যকে আমি ঢুকাইছি। এবার আসেন টেক্সটাইল মিল এসএমই যাদের 20টা মেশিন, 30টা মেশিন, 40টা মেশিন, ওর কোনো মার্কেটিং নাই, ওর সেলস টিম নাই, ও কি ডেভেলপমেন্ট করছে? ওর 5টা মেশিন ছিল, লোন করে ঋণ করে জমি বিক্রি করে ও 10টা মেশিন বানাইছে। কিন্তু এই প্রোডাক্টটা কোথায় বেচবে? ও শুধু একটাই জায়গায় চিনে, হাট, তার আশেপাশে হাট। কিন্তু হাটের বাইরে যেটা জগৎ আছে এটা সে জানে না। তার মানে কি, টেকনোলজিতে অ্যাডভান্সমেন্ট হয়েছে কিন্তু প্রকিউরমেন্ট, সেলস, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, সাপ্লাই চেইন পুরাটাই সে ওই আগের মতোই। এখন তাঁতির ছেলে এসে যখন দেখতেছে যে স্মার্ট যুগে আমি স্মার্টফোন চালাই, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমি হাটে গিয়ে মাল বেচতে হবে, আমি এই ব্যবসা করবো না, হুইচ ইজ ট্রু। নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা এবার বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটিতে আমরা জব ফেয়ার অ্যাটেন্ড করলাম, বিশেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওদের সাথে আমাদের একটা অনেক বড় চুক্তি আছে, অনেক সাপোর্ট করে তারা। প্রতি বছর জব ফেয়ার আমাদেরকে ফ্রি ক্যাম্প দেয় ওরা। আমি সেখানে টেক্সটাইলের ছেলে মেয়েদের সাথে আমি কথা বলা শুরু করলাম। তুমি কি করো, তুমি কি করো, তোমার বাবা কি করে? বলে আমার বাবার 20টা লুম আছে, আমার বাবার 30টা লুম আছে, আমার বাবার প্রতি মাসে 20 লাখ টাকার শাড়ি বেচা হয়, গামছা বেচা হয়। তাহলে তুমি টেক্সটাইলে পড়াশোনা করতেছো, তোমার ড্রিম কি, ফিউচার প্ল্যান কি? কয় মার্চেন্ডাইজার হওয়া। আচ্ছা, কি করা? কয় আমি বিদেশ চলে যাবো। তোমার বাপের ব্যবসা? কয় আমি তো এই ব্যবসা দেখতে চাই না, এই জন্যই তো আমি এখানে ভর্তি হয়েছি। আরে আজব কারবা। তাহলে সেকেন্ড জেনারেশন এখানে আসতেছে না। তখন আমি তাদেরকে মোটিভ করার চেষ্টা করলাম যে লোক, তুমি কি হইলে করবা? এই যে আপনি অ্যাপস বানাইছেন, অ্যাপসের মাধ্যমে আমি করতে রাজি আছি। সো দিস ইজ দ্য আউটপুট অফ ফেব্রিক লাগবে। ফ্যান্টাস্টিক। এক হচ্ছে তাঁতি বা টেক্সটাইল বা আরএমজির এসএমইর লোকজন র মেটেরিয়ালস সে কিনতে পারতেছে ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে। হাউ? লেটস সে আপনি মহাজন, আপনি স্পিনিং মিলের মালিক, আপনার কাছ থেকে এটা যাবে ট্রেডারের কাছে, ট্রেডার থেকে যাবে লোকাল এজেন্টের কাছে, দেন এটা উইভার্স বা মিল মালিক পাবে। এটা নর্মাল জিনিস, সাপ্লাই চেইনটা এইভাবে বিল্ড। আমরা এই জায়গায় বলতেছি কি, এইটার পাশাপাশি তুমি অনলাইনে প্রাইস নেগোসিয়েশন করো, বার্গেনিং পাওয়ার বাড়াও। তুমি একজনের কাছ থেকে না কিনে তুমি 10 জনের কাছে প্রাইস কম্পারিজন করো, দেন তুমি বলতে পারবে যে ভাই আপনি 110 টাকা রাখতেছেন, ফেব্রিক লাগবে প্ল্যাটফর্মে দেখলাম 108 টাকা। কই দেখি, দেখাতো মার্কেটিং কীভাবে হয়েছে আমার। দেখেন অ্যাকুইজিশন কস্ট, আমি কার সাথে জানি কথা বলছিলাম, আমার অ্যাকুইজিশন কস্ট তো 1 টাকা যায় না, উল্টা আমি ইনকাম করি। তো ও তো তাঁতি তো তারা দেখাচ্ছে, দেখে সে যোগাযোগ করতেছে, সে আবার বিট করতেছে, তাহলে আমি তারা ফ্রি পাইলাম, তার পিছনে তো টাকা খরচ হয় নাই। তো আমি তাঁতিদেরকে এটা বুঝাইতে সক্ষম হইলাম, টেক্সটাইল মিলদেরকে আমি বুঝাইতে সক্ষম হইলাম। আচ্ছা, এইবার বায়ার পার্ট যারা আছে ডিমান্ড সাইডে, ঢাকা শহরে যত দোকানদার দেখেন আপনি, যারা লাইফস্টাইলের প্রোডাক্ট বিক্রি করে সারা বাংলাদেশে, ওরা এরকম হাটে যায়। আমার সেলস টিমকে গিয়ে আমি বললাম, ভাই আপনি তো হাটে যাচ্ছেন, আপনি হাটে যায় যতটুকু আপনি কিনতেছেন, পাশাপাশি এইখানে দেখেন না, কয়তো ভালোই তো দেখা যাচ্ছে, কিন্তু রেটটা একটু বেশি। আপনি বলেন কত টাকা রেট? দেন 60 টাকা দেন। কয়তো আপনি দেন? কয় আমি বুঝি না, আপনি দেন। আমি ওদের বাসাটা ইউজ করতেছি। এখানে একটা চ্যালেঞ্জ কি, যে ফার্স্ট জেনারেশন টেকনোলজিকে নিতে চায় না, ইটস নর্মাল, এটা স্বাভাবিক। আমার বাবা এখনো ওই বাটন ফোন ইউজ করে, এটাই স্বাভাবিক। সেকেন্ড জেনারেশনকে আমরা এখানে লার্নিং করার চেষ্টা করতেছি। এখন তারা দে আর গোয়িং টু ব্যাক টু দ্য পেভিলিয়ন দেয়ার ফাদার বিজনেস, যে আমরা এটা হেরিটেজ আমরা ধরে রাখবো, জিআই প্রোডাক্ট আমাদের গাইডলাইন। যখনই আটকা যায় তারা ফেব্রিক লাইভের কাস্টমার সার্ভিসে ফোন করে যে ভাই এই ব্যাপার। আমি বলছি কোন জায়গায় আটকাইছে বলো, কোন কে কি বলছে না বলছে। সো রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, নারায়ণগঞ্জের ফতুল্লাতে একটা নিট ডাইং ফ্যাক্টরি আছে, খুব পেথেটিক। ওনার ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার মতো অবস্থা, বিকজ অফ উনি এতদিন পর্যন্ত মিডলম্যান দিয়ে কাজ করাইছে। তো অরিজিনাল প্রফিটটা উনি নিতে পারে না। উনি যেভাবে হোক আমাদের খোঁজখবর পেয়ে আমাদের অফিস পর্যন্ত আসছে, আমার সাথে দেখা করছে। আমি বললাম যে ঠিক আছে আপনি, তো আমাদের স্পেশাল একটা সার্ভিস আছে যেটা $347 আমরা ইয়ারলি নেই। ওকে, আমি বলছি আপনি যদি এই প্যাকেজটা নেন, ডাইরেক্ট আপনি জেনুইন বায়ারের কাছে আপনি যাইতে পারবেন। তো সে 15 থেকে 20 দিন হয়েছে সে আমাদের সাবস্ক্রিপশন হয়েছে। অলরেডি তার কাছে 6টা বায়ারের, ডাইরেক্ট বায়ারের ডাটা চলে গেছে। এখন সে ফোন করে বলতেছে যে ভাইয়া এদের তো রিকোয়ারমেন্ট এই, আমরা এখন এটাকে কীভাবে ম্যানেজ করব। আমি যেটা বলছি যে আমি অ্যাজ এ কানেক্টর, অ্যাজ এ হাব, মিডল পয়েন্ট হিসেবে আমি কাজ করছি।
টেক্সটাইল RMG, টেক্সটাইল বলতে এখানে নিট আছে, স্পিনিং আছে, উইভিং আছে, ডাইং ফ্যাক্টরি আছে, সাইজিং আছে, কেমিক্যাল আছে, কালার আছে, এই সবগুলো জিনিস আপনি বিক্রি করতে পারবেন। ফ্যান্টাস্টিক। আচ্ছা, কার কাছে বিক্রি করবেন? হ্যাঁ, তার ওটার ক্রেতা আবার আমার কাছে আছে, এই প্ল্যাটফর্মে আছে। কারণ মানে মজাটা হচ্ছে এই জায়গায়, এবং এটার কম্পিটিটর বের হওয়াটা একটু কঠিন এই কারণে, যিনি সুতা কিনতেছে তাহলে উনি সুতার বায়ার, উনি সুতাটা র মেটেরিয়ালস হিসেবে কিনে কোনো না কোনো প্রোডাক্ট তো বানাইছে, হ্যাঁ, ফেব্রিক বানাইছে কোনো একটা। উনি বেচবে না, জি, উনি সেলার। তাহলে একই নাম্বার দিয়ে ফেব্রিক লাগবে, তো সে বায়ারও হইতেছে আবার সেলারও হইতেছে। আপনার ইন্টারন্যাশনাল সাপ্লায়ার গুলো কিভাবে নিয়ে আসলেন? আচ্ছা, ইন্টারন্যাশনাল সাপ্লাইগুলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আসছে, কিন্তু আমরা ইন্টারন্যাশনালে এখনো ফুল ফোকাস না। ওকে, লোকাল বাংলাদেশের মার্কেট হচ্ছে বছরে 90,000 কোটি টাকার মার্কেট। 17 কোটি মানুষের শাড়ি, লুঙ্গি, গামছা, থ্রি পিচের, শুধু এটার কথা বলছি, এক্সপোর্ট না কিন্তু, শুধু বাংলাদেশে শুধু বাংলাদেশে Consumption. $10 বিলিয়ন মার্কেট। এখানে কারো ফোকাস নাই, সবাই এক্সপোর্ট। এখন এক্সপোর্টের অবস্থা এমন হয়েছে যে প্রাইস কমতে কমতে এমন জায়গায় আসছে, এখন এক্সপোর্টের অনেকগুলো কোম্পানির মালিক লোকাল ব্র্যান্ডে ঝুঁকছে। তা আমি এটা আগেই রিয়েলাইজ করতে পেরেছি যে লোকাল মার্কেটকে আগে সাপোর্ট দিতে হবে। কারণ প্রথম কথা হচ্ছে তাঁত পিছিয়ে যাচ্ছে, তাঁতি মরে যাচ্ছে, সেকেন্ড জেনারেশন আসতেছে না, তাঁতির ছেলে তাঁতি হতে চায় না। তাহলে কি হবে? আপনি 5 বছর পরে গিয়ে আপনার এই শার্ট কিনতে হবে 10,000 টাকায়। আজকে ইউরোপ আমেরিকায় $50 নিচে কোনো শার্ট নাই। রিজনটা কি? বিকজ অফ তার দেশে প্রোডাকশন হয় না। তাহলে আপনিও যদি এরকম তাঁতির ছেলে তাতে না আসে, তাহলে 13.5 লাখ থেকে 3 লাখে আসছে, 5 বছর পরে 30,000 আসবে। তাহলে কি লোকাল প্রোডাকশন বন্ধ? তো লোকাল প্রোডাকশন বন্ধ হলে আপনি পরবেন কি? গার্মেন্টস। আপনার শার্ট পরতে হবে, তখন ইম্পোর্ট করো। কোত্থেকে ইম্পোর্ট করো? চায়না থেকে, ভিন্ন দেশ থেকে ফেব্রিক ইম্পোর্ট করো। এখন গভর্নমেন্ট ফেব্রিক বা সুতা ইম্পোর্ট করতে দেয় এক্সপোর্টের জন্য, তখন গভর্নমেন্ট বাধ্য হবে লোকাল মার্কেটে সেল করার জন্য। তো আপনি যখন ইনপুট ডিউটি 37 to 50% দিয়ে আনবেন, তখন তার 500 টাকা শার্ট পাবেন না, তখন আপনাকে 5,000 টাকা শার্ট নিতে হবে। মানে আপনি যদি দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট চিন্তা করেন যে কোথায় যাচ্ছে। রাইট। ট্রু। তো আমরা এই জায়গাটায় ফেব্রিক লাগবে যেটা বলছে, কিন্তু আমি পার্সোনালি অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ এন্টারপ্রেনিউর, যেভাবে ফেব্রিক লাগবে আমি দেখতে চাই, মানে খুব কষ্টের ব্যাপার, আমি এটা 1% এখনো পারিনি। আচ্ছা, রিজন হচ্ছে এত বড় ইন্ডাস্ট্রি, এটা করতে গেলে অনেক বিনিয়োগের প্রয়োজন, অনেক ইনভেস্টমেন্টের প্রয়োজন। তো আমি প্রথমে ইনভেস্টমেন্টের জন্য অনেক জায়গায় পিচ করেছি, বলতে 10 থেকে 12 জায়গার মতো এরকম পিচ। দেখলাম যে এখানে এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে সেকেন্ড কোনো কম্পিটিটর নাই। ইনভেস্টরদের কথা হচ্ছে দিস ইজ ভেরি নাইস আইডিয়া, এক্সিকিউশন ভালো, কিন্তু যেহেতু তোমার কম্পিটিটর নাই আর আমরা এই সেক্টরটা বুঝি না, টেকনোলজি বুঝে না নাকি কোন এই ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি ওকে ওকে, তার মানে ইনভেস্টর ধরেন, ওকে ওকে, যেমন আপনি কিন্তু এই ইন্ডাস্ট্রির বিশদকে আপনি বুঝবেন না, কিন্তু আপনি কিন্তু স্বাস্থ্য খাত বুঝেন, আপনি ব্যাংকিং খাত বুঝেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু ট্যুরিজম বুঝেন, ওকে ওকে, কিন্তু আপনি এই ফেব্রিক কিভাবে বানায়, এটার কি ওই জিনিস কিন্তু আপনি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে যখন আপনি জায়গাটা কমফোর্ট না, এই জায়গাটাই আমার একটা চ্যালেঞ্জ। বাট 4 বছরে অলমোস্ট 8 থেকে 10 কোটি টাকা বিনিয়োগ হয়েছে আমার এখানে। ওকে, কিন্তু আমার কিন্তু এই টাকা আসে নাই। কিন্তু আমার গ্রোথ যদি আপনি দেখেন, প্রথম বছর আমার রেভিনিউ ছিল 3,04,000 একদম যখন আমি শুরু করি। দ্বিতীয় বছরে 1,04,00,000, তৃতীয় বছরে 1,97,00,000, এটা অডিটের কথা বলছি, অডিট রিপোর্ট অনুসারে। তো চতুর্থ বছর আমার এখনো হয়নি। তা আমি আলহামদুলিল্লাহ এখন ক্যাশ ফ্লো পজিটিভ আমার। মানে কোনো কারণে যদি আমি ইনভেস্টমেন্ট না পাই বা কেউ যদি আমাকে ফান্ড না দেয়, আলহামদুলিল্লাহ এবং ইনশাআল্লাহ ফেব্রিক লাগবে বন্ধ হবে না। আপনি ব্রেক ইভেন আমি পার করে ফেলছি। ফ্যান্টাস্টিক, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমার চোখে দেখা অনেক স্টার্টআপ আছে যারা অন্তত 20 কোটি, 30 কোটি, 50 কোটি, 100 কোটি, 200, 400 কোটি টাকা পর্যন্ত উঠাইছে। আগামী মাসে যদি তাদের ফান্ড রেজ না হয়, তারা বন্ধ হয়ে যাবে। তাহলে আমার প্রশ্ন, তাহলে ফোকাসটা কোথায় ছিল তাদের? ফান্ড রেজ করে লাভটা হলো কি? তাহলে তো ওই আগের সেই শূন্য জায়গায় আসলো। তো আমি না এই কারণে ইনভেস্টরদের পিছনে ফোকাসটা একটু কম দিয়েছি, যার কারণে আমার ইনভেস্টমেন্ট রেজ কম হয়েছে। কিন্তু আমি যেটা পেয়েছি, ইনভেস্টরের টাকা এনে যেখানে খরচ হইতো, সেটা আল্লাহ পাক আমাকে ওই টাকা ছাড়াই দিয়ে দিস। আমার মনে হয় মানে সত্যিকারের যারা ইনভেস্টর, তারা না এমন শুধুমাত্র ব্যবসা খুঁজে না, এমন ব্যবসায়ী খুঁজে,
এমন সিইওদের খুঁজে যারা আসলে বিজনেসে ফোকাস। আমি জাস্ট বলছি যে জানার জন্য যে এই এপিসোড দেখার পর যদি আপনার পিছে লাগে ইনভেস্টররা, না, তাহলে আমি সব ইনভেস্টর নিব না। আবার কেন নিব না? ধরেন এখন আপনার ফিলোসফিটা আমি এখন বুঝতে চাচ্ছি যে এই মুহূর্তে এসে আপনার ফিলোসফি কি। মনে করেন আপনার এটা মানে কোনো ইনভেস্টরকে অসম্মান বা আপনার এটাকেও আমি করে বলছি না। ব্যাপার হচ্ছে যে আসলে ইনভেস্টর, কারণ আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের নিজেদেরও বিজনেস আছে, আমরা অনেক সময় ইনভেস্টমেন্ট রেজ করি, তাই না? আমরা ওইভাবে কাজ করি। সো আমরা তো ইনভেস্টরের মাইন্ডসেটটা কিছুটা বুঝি যে একজন ইনভেস্টর ইনভেস্ট করতে চায় কেন। তো আপনার বিজনেসটা এখন একটা ইনভেস্টেবল বিজনেস আলহামদুলিল্লাহ। স্টার্ট আপগুলো দেখা যায় 8 বছর 10 বছর এভাবে একটা প্ল্যান করে, যে আপনি বলছেন যে আপনার 3 বছর প্লাস হতেই 4 বছরের আগে আপনি ব্রেক ইভেনে চলে গেছেন, মাশাআল্লাহ। যদি আরো ইনভেস্টমেন্ট হয় তখন আবার ব্রেক ইভেনের অঙ্কটা আবার একটু ডিফারেন্ট হবে। দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমি ওইদিকে যাচ্ছি না, এত ডেপথে যাব না। বাট এখন যদি ইনভেস্টররা ইনভেস্ট করতে চায়, দেন হোয়াটস ইউর ফিলোসফি? ডেফিনেটলি আই ওয়েলকাম। বাট এখানে আমি যেটা দেখবো যে আমার যে বর্তমান বিজনেস মডেল, দ্য ওয়ে আই এম মুভিং, বাট উই আর মুভিং, এটার সাথে সে খাপ খায় কিনা। যদি খাপ না খায়, আমি অ্যাপোলজাইজ করে তাকে বলবো যে ভাইয়া তাইলে মানে জিনিসটা আমরা অন্যভাবে করতে পারি কিনা। নাজমুল ভাই, তাহলে আমরা কি সাহস করে অ্যাটলিস্ট এইটা বলতে পারি যে আপনাকে কেউ ইনভেস্টমেন্ট দেখ আর না দেখ, ফান্ডিং দেখ আর না দেখ, কিন্তু বিজনেসে প্রপারলি ফোকাস করলে, বিজনেসটা তৈরি করার ক্ষেত্রে প্রপারলি ফোকাস করলে আপনি 100 কোটি টাকার ব্যবসাও তৈরি করে ফেলতে পারেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, নিশ্চয়ই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। জিনিসটাকে এরকম ধরেন, আমার মা তো 100 কোটি টাকার মালিক ছিল না, বা এখনো না, যদি এক্সাম্পল দেই আর কি। তো মা এন্টারপ্রেনিয়রশিপ আমাকে শিখাইছে, সেখান থেকে আমি লার্নিং নিয়েছি, সেখান থেকে আমি শিখে এটাকে একটা ব্যবসা না, এন্টারপ্রেনিয়রশিপে চ্যালেঞ্জ থাকবে, সমস্যা থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, বিপদ থাকবে, মুশকিল থাকবে। আমি যারা নতুন এন্টারপ্রেনিয়র হিসেবে নিজেকে তৈরি করতে চায়, আমি বলবো এই জিনিসটা যত বেশি আমি ফেস করব, তত বেশি আমি স্ট্রং হব মানসিকভাবে, ফাইন্যান্সিয়াল, সামাজিক, লার্নিংয়ে। সো আমি যখন বেশি স্ট্রং হব, তখন আমার মধ্যে কনফিডেন্স গ্রো হবে। আর কনফিডেন্স যখন গ্রো হবে, তখন আমার প্রেজেন্টেশন স্মুথ হবে, আমার কোয়ালিটি ঠিক হবে, আমার কমিটমেন্ট ঠিক থাকবে। আর এগুলো যখন ঠিক হয়ে যাবে, তো আপনার যেটা গোল আলটিমেটলি টু মেক মানি অর টু মেক হ্যাপি ইউর ফ্যামিলি অর সোসাইটি, ইট উইল কাম অটোমেটিক। ধৈর্য ধরা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাল ছাড়া যাবে না, লেগে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না। ইট কুড বি পজিটিভ অর নেগেটিভ, কিন্তু রেজাল্ট আমার আনতে হবে। এখন আমি রেজাল্ট আসার আগেই যদি আমি হাল ছেড়ে দিই, তাহলে হাফ ডান আসলে কোনো ওয়ার্ক হয় না। সাজাদ, আমি জানি না তুই জানিস কিনা, অডিয়েন্সকেও জানে যে ভাইয়ের সাথে আসলে আজকে তোর প্রথম দেখা, কিন্তু ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল অ্যাডভেঞ্চার ফ্রি ও প্রোগ্রামে। এখানে রবি একটা কম্পিটিশন ছিল, তো আমি যখন ওই কম্পিটিশনে অ্যাপ্লাই করি, আমি বলছি যে ফেসবুকে অ্যাড দেখেছি, ঠিক আছে অ্যাপ্লাই করি। করার পরে প্রাইমারি শর্ট লিস্টে টিকলাম, সেকেন্ডারি, তারপর ওরা পিচ নিল আমার কাছ থেকে। এবং ট্রুলি অনেস্টলি স্পিকিং, ওইটাই ছিল আমার প্রবাবলি সেকেন্ড পিচ, ইনভেস্টমেন্টের জন্য সেকেন্ড পিচ। এবং তো আমি পিচ করার আগে মোটামুটি 3-4 বার ট্রায়াল দিছি নিজেকে, যে কারণ আমি শুনেছি কি আমার এমনভাবে আমার টিম বলছে, স্যার এখানে 20-25 জন লোক বলবে, ওইভাবে প্রশ্ন করবে। তা আমি বলছি যে ঠিক আছে, 20 না 25-এর মধ্যে আছি, তো তাইলে হয়তো যদি একজন বাদ দেয় তাহলে আমি বাদ যাব। সো এই নেগেটিভ মাইন্ডসেটটা নিয়ে আমি ঢুকছি, যে যাতে আমার মন খারাপ না হয়। পিচ করলাম, পিচ করার পরে সেখানে রবির একজন কর্মকর্তা ছিল, সে জায়গায় বের হওয়ার পরে বলছে যে আপনি কি আগেও স্টার্ট আপ দিয়েছিলেন? আমি বলছি ভাই স্টার্ট-আপের পড়াশোনায় তো শুরু করলাম গত 6 মাস যাবত, আমি আগে দিব কিভাবে? কিন্তু আমি এন্টারপ্রেনিয়র ছিলাম, আমি ফেল করছি, আবার সাকসেস করছি, শুরু করেছি। তো সেইখান থেকে আপনার সাথে আমার পরিচয় আর কি। সো ভাইয়ের একটা ছোট ইন্টারভিউ নিয়েছিলাম, রাইট, এক্স্যাক্টলি। আপনি কখনো ভাবছিলেন যে এই টু সেন্স পডকাস্টই হবে? কোনোদিনই না, আমি তো বলছি কোনোদিনই না। আপনার সবগুলো স্টোরি না, মানে পেছন দিকে তাকালে দেখা যায় কি কোনো না কোনো কিছু মিলে যাচ্ছে, এবং এটা অলওয়েজ সব জায়গাতে। এখন এই যে এটা চিন্তার বাইরে। তো আমার যেটা এখন আলহামদুলিল্লাহ ফেব্রিক লাগবে এখন যে অবস্থান, যে কেউ এটা এখানে যদি বিনিয়োগ করতে চায়, আমরা ইকুইটি
সেল করে আমরা বিনিয়োগ নিতে চাই আর কি। তো দিস ইজ ভেরি সাস্টেনেবল বিজনেস এই মুহূর্তে। আমরা যেহেতু গত 4 বছর স্ট্রাগল করে একটা পজিশন আলহামদুলিল্লাহ ক্রিয়েট হয়েছে। লাস্ট আমরা ইনভেস্টমেন্ট সামিটে সেরা 4টা কোম্পানির মধ্যে আমরা একটা কোম্পানি ছিলাম যেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে অ্যাওয়ার্ড করেছে। সো এইটাই হচ্ছে যে আমার আহ্বান যে যদি কেউ বিনিয়োগ করতে চায় মোস্ট ওয়েলকাম, তারা সমস্ত কিছু দেখতে পারে, চাইতে পারে, কোশ্চেন থাকতে পারে। অলরাইট, সো আজকের মতো এপিসোড এখানে শেষ। তবে আজকের এই ফেব্রিক লাগবে নাজমুল ভাইয়ের স্টোরিটা আসলেই ছিল আমাদের জন্য খুব ইম্প্যাক্টফুল একটা ইন্সপায়ারিং স্টোরি। আর এমনই ইম্প্যাক্টফুল ইন্সপায়ারিং স্টোরিগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। এগুলো আমরা তুলে ধরতে চাই রবি প্রেজেন্টস। আজ আমাদের পালা এই পডকাস্ট সিরিজে। দেখা হবে পরের এপিসোডে। সালামু আলাইকুম।